আসসালামু আলাইকুম ভাইয়া অপুরা। তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট 4 নম্বর চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন হাজারিন আখতারের বইয়ের এমসিকিউর অনুশীলনগুলো সলভ করব, এমসিকিউগুলো। তো ভাইয়া শুরু করি, কেমন? আসো, দেখো ভাইয়া, প্রথম যে কোশ্চেনটা, আচ্ছা কোশ্চেন অ্যান্সার শুরু করার আগে বা এমসিকিউ সলভ করার আগে আমি একটু বলে দিই যে আমি কোনো একটা এমসিকিউকে সলভ করার সময় ওই এমসিকিউ রিলেটেড অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ট্রাই করব, যাতে তোমরা যখন এমসিকিউগুলো সলভ করবে তখন যাতে তোমাদের বইয়ের অনেকগুলো ইনফরমেশন একসাথে কালেক্ট হয়ে যায়। ওকে, তো শুরু করি। দেখো ভাইয়া, প্রথম প্রশ্নটাই বলছে আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টা? এই যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মূলনীতি আসে হলো ভাইয়া 12টা। কয়টা? 12টা। ওকে, তো আমি বলবো ভাইয়া এই 12টা যে মূলনীতি আছে গ্রিন কেমিস্ট্রির, তোমরা প্লিজ একবার রিডিং দিবে, কারণ এগুলা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারে। দিবে কি, যে 12টার ভিতরে যে কোনো 3টা সঠিক থাকবে, একটা ভুল থাকবে, বলবে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়। দেখো ভাইয়া পরের প্রশ্নটাই গ্রিন কেমিস্ট্রির। আচ্ছা, কার্যকর সূচনা হয়েছিল কত সালে? 1991 সালে। হ্যাঁ, এটা আমি বলছি, একটু রিডিং দিয়ে নিবা। 12টা নীতি আছে এবং এই 12টা নীতি সর্বপ্রথম 1991 সালে এটা চালু করা হয়েছিল। তো যেটা বলতেছিলাম যে এই যে কোনো 12টার ভিতরে 3টা নীতি দিয়ে দিবে, দিয়ে বলবে যে আরেকটা ভুল থাকবে। তো প্রশ্ন মেডিকেলে এমনই হয়, 3টা সঠিক থাকে একটা ভুল থাকে, তখন বলে নিচের কোনটি সঠিক নয়, অথবা একটা সঠিক থাকে 3টা ভুল থাকে, তখন বলে নিচের কোনটি সঠিক। তো গ্রিন কেমিস্ট্রিতে 12টা নীতি আছে, তোমরা একটু পড়ে নিবা। এর ভেতরে ই ফ্যাক্টর, অ্যাটম ইকোনমি, সবুজ দ্রাবক, ক্ষতিকর বজ্র পদার্থ, এরকম অনেকগুলা 12টা নীতি আছে। আমরা ওই নীতিগুলো একবার রিডিং দিয়ে দিবা। ওকে, তো আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখো ভাই, পরের প্রশ্নে কি বলছে? বিক্রিয়া হারের একক নিচের কোনটা? বিক্রিয়ার হার মানে কি ভাইয়া? রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশন আমরা জানি কি ভাইয়া? আর দিয়ে প্রকাশ করে। এই আর ইকুয়াল হচ্ছে ভাইয়া ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। হোয়াট ইজ ডেল সি ভাইয়া? মোলার ঘনমাত্রার পরিবর্তন। ডেল সি অর্থাৎ C2 - C1, আর ডেল টি মানে এই ঘনমাত্রার পরিবর্তনে তোমার যে টাইমটা লেগেছে সেটা। তাহলে আমরা জানি ভাইয়া মোলার ঘনমাত্রা মানে হচ্ছে, আচ্ছা আমি এটা এখানে লিখি, মোলার ঘনমাত্রা মানে কি ভাইয়া? মোল। ওকে, ডিভাইডেড বাই টাইমের একক কি ভাইয়া? সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি এটা ভাইয়া? মোল পার সেকেন্ড, এম পার সেকেন্ড বলতে পারি। এখন ভাইয়া এমটাকে যদি আমি ফার্দার একটু ডিভাইড করি বা ভাঙি, তাহলে কি হচ্ছে বলো তো? এই এম মানে হচ্ছে মোল পার লিটার, আর নিচে আছে সেকেন্ড ভাইয়া, তাহলে সেকেন্ড দিয়ে ভাগ দাও। তাহলে এটাকে আমরা বলতে পারি না মোল পার লিটার? আচ্ছা আমরা এইভাবে না লিখি, আমরা লিখবো হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, বা আমরা বলি মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের একক কয়টা আসলো ভাইয়া? এই যে মোলারিটি সেকেন্ড ইনভার্স অথবা মোল পার লিটার পার সেকেন্ড, এই দুইটাই হইতে পারে। তাহলে বিক্রিয়ার হারে একক কি ভাইয়া বলো? মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স। ওকে, ঠিক আছে। পরের প্রশ্নে আসো, বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোনটি তথ্যটি সঠিক? 4 নম্বর প্রশ্ন, বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটা সঠিক? দেখো, বিক্রিয়ার বেগ আমরা সময়ের সাথে সাথে বাড়াইতে থাকি এবং উৎপাদে পরিণত হতে থাকে, তাই না? তো তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও, অবশ্যই বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। তুমি যদি ঘনমাত্রাও বৃদ্ধি করো, বিক্রিয়ার বেগ বাড়বে। কার ঘনমাত্রা? হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে কিন্তু বাড়বে, নট উৎপাদ, বিক্রিয়কের ঘনমাত্রা। একই সাথে বিক্রিয়া যে তলে করা হচ্ছে সেই তলের যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াই দাও ভাইয়া, তাও বিক্রিয়া বাড়বে। কখন কমবে ভাইয়া? যদি তুমি সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করে দাও। সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করে দিলে, ধরো এই যে ধরো একটা বিক্রিয়ক বিক্রিয়া অংশগ্রহণ করবে এতটুকু শক্তি অর্জন করলে, তাহলে এটা হলো তার সক্রিয়ণ শক্তি। হ্যাঁ, এইটা হলো তার সক্রিয়ণ শক্তির মাত্রা। এখন তুমি সক্রিয়ণ শক্তি বাড়াই দাও, এই পর্যন্ত তুলে আনো, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ করতে হলে তাকে বেশি শক্তি ইউজ করতে হচ্ছে না ভাইয়া? তাহলে কি তার বিক্রিয়ার রেটটা কমে গেল না? আগে 10 জন বিক্রিয়া অংশগ্রহণ করতে এখানে, এখন দেখবা এই লেভেল পর্যন্ত আসতে পারছে 5 জন, তাহলে 5 জন বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে আমার বিক্রিয়ার বেগটা ভাইয়া হ্রাস পেল না? এটাই হচ্ছে, এটার জন্য সক্রিয়ণ শক্তিটা হবে আমাদের সঠিক অ্যান্সার বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া কি বলছে? তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরূপ? আচ্ছা আমি এটাকে একটু ডিটেলেই বলি ভাইয়া। দেখো কি বলছে, তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরূপ। আমি যদি প্রথমে বলি ভাইয়া, এই সম্পর্কটাকে কে প্রতিপাদন করেছিলেন?
তাহলে তার অ্যান্সারটা হবে আরহেনিয়াস। আরহেনিয়াস তিনি বলেছিলেন তাপমাত্রার সাথে বিক্রিয়ার সম্পর্ক সমানুপাতিক। কেমন ভাই? সমানুপাতিক। এবং তাপমাত্রা যদি তুমি 10 ডিগ্রি বাড়ায় দাও, বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বাড়ে। কত গুণ বাড়ে ভাইয়া? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায় বিক্রিয়ার বেগ, তাহলে এবং সমানুপাতিকভাবে বাড়ে। এবং আরহেনিয়াস যে সমীকরণটা দিয়েছিলেন, এই সমীকরণটা কি ছিল ভাইয়া? কে ইকুয়াল ছিল ভাইয়া পি জেড ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আর এ ডিভাইডেড বাই, আচ্ছা, ই এ ডিভাইডেড বাই আর টি। এখানে কোনটা কি বলো তো ভাইয়া? এই যে কে, এই কে হচ্ছে হার ধ্রুবক। কি ছিল? কে ছিল হার ধ্রুবক। এই যে পি, এটা হলো স্টেরিক ফ্যাক্টর, এই যে সাংঘর্ষিক বাধাগুলো আছে সেটা। আর এই জেড হচ্ছে সংঘর্ষের হার। ই কি ভাইয়া? এই যে এই পুরাটা মানে কি ভাইয়া বলো তো? এই পুরাটার মানে হচ্ছে সক্রিয়ণ শক্তির ভগ্নাংশ। এখানে তুমি খেয়াল করে দেখো ভাইয়া, ই এর যেটা লিখছি না, এইটাই হচ্ছে হলো আমাদের আরহেনিয়াস সমীকরণের ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা কি জানতে পারি ভাইয়া? বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্কটা জানতে পারি। এবং সম্পর্কটা কেমন হবে ভাইয়া? সমানুপাতিক হবে। সেখানে কি হবে? 10 ডিগ্রি টেম্পারেচার বাড়াই দাও, বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। ওকে, ক্লিয়ার? আসো আমরা পরের এমসিকিউতে আসি। দেখো 6 নম্বরে কি বলছে যে কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে। ভাই এটা একটু কমন সেন্স ইউজ করলে হয়ে যায়। কেন? দেখো এইখানে তুমি এই সাইনটা খেয়াল করছো, এইচ নিউ, এটা হচ্ছে সূর্যের আলোর রশ্মি। এখন সূর্যের আলোর রশ্মির যে ভ্যালোসিটি সবাই আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এত বেগে যদি একটা বিক্রিয়া আলো আসে, তাহলে বিক্রিয়াটা অনেক জোরে হবে না ভাইয়া? তাহলে অবভিয়াসলি আমাদের এটাই হবে সঠিক আনসার। ওকে, এখন আসো ভাইয়া, রাসায়নিক বিক্রিয়া কখন, আচ্ছা ওকে 7 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া, রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল ইজ ইকুয়াল ডেল ই হবে। ওকে, তো আমরা সমীকরণটা কি আগে একটু দেখি ভাইয়া। ডেল এইচ ইকুয়াল হচ্ছে ভাইয়া ডেল ই প্লাস পি ডেল ভি। ভাইয়া কোনটা কি আগে আমাকে তাই জানতে হবে। এই যে আমি ডেল এইচ লিখছি না, এটা হলো এনথালপির পরিবর্তন। কি ভাইয়া? এনথালপির পরিবর্তন। ডেল এইচ মানে হলো এনথালপির পরিবর্তন। ওকে, এখন দেখো ভাইয়া ডেল ই মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ইন্টারনাল এনার্জি চেঞ্জেস। ওকে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, আর হচ্ছে ভাইয়া কি? এটা আমরা জানি পি মানে প্রেসার, ভি মানে ভলিউম। এখন দেখো ভাইয়া ভলিউম চেঞ্জ ডেল ভি দ্বারা কি বুঝি? V2 - V1, তাই না ভাইয়া? এখন যদি কোনো কারণে যদি আদি আয়তন আর শেষ আয়তন সেম হয়, তাহলে কি হবে ভাই? আনচেঞ্জ হবে না? V2 - V2 হয়ে যাবে, তখন এটার ভ্যালু 0 হবে না, তখন এই টার্মটার ভ্যালু 0 হবে না ভাইয়া? তার মানে আয়তন যদি আনচেঞ্জ থাকে ভাইয়া, তাহলেই আমার ডেল এইচ ইকুয়াল ডেল ই হতে পারবে, এই যে আয়তন স্থির থাকলে। তাই এটা হলো ইকুয়েশন, আমরা ইকুয়েশন থেকে পড়বো। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো 8 নম্বর কোশ্চেন, কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? ভাইয়া তুমি যদি হাজারি নার্সারির বইয়ের সাম্যাবস্থার যে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা যদি খেয়াল করো, তাহলে তুমি দেখবা সাম্যাবস্থা স্থায়ী থাকতে চেষ্টা করে, এটা সঠিক। 2 নম্বরে সাম্যাবস্থা মানেই হলো সে 2 দিক দিয়ে আসতে পারে, তার মানে হচ্ছে উভয় দিক থেকে তার সুগম্যতা, এটাও সঠিক। ওকে, এরপরে দেখো এই বিক্রিয়াটা কখনো শেষ হবে না, এই জন্য একে বলা হয় বিক্রিয়ার অসম্পূর্ণতা, এটাও কিন্তু সঠিক। ভুল কোনটা হয় তাহলে? এই বিক্রিয়াটার হার, সাম্যাবস্থার বিক্রিয়ার হার, এটা তার বৈশিষ্ট্য নয়। ওকে ভাইয়া, তো আমি যদি তুমি আমাকে যদি বলো সঠিক অ্যান্সারটা কিন্তু ভাইয়া এটাই। এখন হাজারি নাকশারের বইয়ে খ নাম্বারটা দেওয়া আছে, বাট তুমি যদি সঠিকটা অ্যান্সার করতে চাও তাহলে আমি বলবো ভাইয়া এটার অ্যান্সার হবে গ, বিক্রিয়ার হার, এটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন আসো, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাফারি বিক্রিয়া? ভাইয়া এই জিনিসটা খুব ভালো মতো পড়বা। দেখো আমি একটা ছন্দ দিয়ে তোমাদেরকে শিখাই দিই। আচ্ছা আচ্ছা আমি এটা এখানেই লিখি, সমস্যা নেই। সেটা হচ্ছে দেখো ভাইয়া এইভাবে লিখবো আমি, হাই কালা সাথীর মিতা নাই। কি বললাম? হাই কালা সাথীর কোনো বন্ধু নাই, মানে মিতা নাই। কে নাই? মিতা নাই। হাই কালা সাথীর কোনো মিতা নাই, এটা দিয়ে মনে রাখবো। এই হাইতে হলো ভাই হাইড্রোজেন, কালাতে কার্বন, সাথীতে সালফার, মিতাতে মিথেন, আর নাইতে হলো ভাইয়া নাইট্রোজেন। ওকে, এখন সবার সাথে অক্সিজেন বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে ভাইয়া?
সবার সাথে অক্সিজেন বিক্রিয়া করবে করবে এক্সেপ্ট নাইট্রোজেনের সাথে। ভাইয়া নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে কে বলো তো? নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন। ওকে, এবং আমি যতগুলা বিক্রিয়া লিখলাম এখানে কি কি উৎপন্ন হবে বলো? পানির সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে পানি, এরপরে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে কার্বন ডাইঅক্সাইড, সালফারের সাথে করলে হবে সালফার ডাইঅক্সাইড, এই মিথেনের সাথে অক্সিজেন করলে হবে এখান থেকে পানি এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি। ওকে, আর এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন আর হাইড্রোজেন এখান থেকে হবে ভাই অ্যামোনিয়া। কি হবে ভাই? অ্যামোনিয়া। এই যে ভাই যতগুলা বিক্রিয়া লিখলাম আমি, এই প্রত্যেকটা পানি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, আচ্ছা সালফার ডাইঅক্সাইড, এই যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া বা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, সবগুলা হলো ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু হবে ঋণাত্মক। ওকে, এক্সেপ্ট, আচ্ছা এক্সেপ্ট না বলবো, এগুলো সব হলো তাপ উৎপাদী বিক্রিয়া। স্পেশালি মনে রাখবা, দেখো আমি সবগুলোতে অক্সিজেন ইউজ করছি অন্য কিছুর সাথে, কিন্তু এখানে আমি অক্সিজেন ইউজ করি নাই, করছি হাইড্রোজেন, তাই না? নাইট্রোজেনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে ওইটা হয়ে যাবে ভাইয়া তাপহারী বিক্রিয়া। কি হয়ে যাবে? তাপহারী বিক্রিয়া। এটা একটু স্পেশালি মনে রাখবে ভাইয়া। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাপহারী বিক্রিয়ার ভাইয়া দেখো কার্বন ডাইঅক্সাইড তাপ উৎপন্ন করবে, পানি তাপ উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হচ্ছে মিথেন থেকে, এটাও তাপ উৎপন্ন করবে, কিন্তু এটা হবে ভাইয়া তাপহারী বিক্রিয়া। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্ন আসি, 10 নম্বর প্রশ্ন। কি বলছে? কোনটি ঋণাত্মক প্রভাবক? ভাইয়া আমি হচ্ছে এই যে বললাম সমজাতীয় জিনিসগুলোকে এক জায়গায় লিখে দিই, এটা তোমার জন্য বেটার হবে। ওকে, তো আমি হচ্ছে ঋণাত্মক প্রভাবকগুলো যতগুলো আছে আমি সবগুলা তোমাকে বলে দেই, তোমাদের রিভিশন হয়ে যাবে এবং তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো ভাইয়া প্রথমে আসা হলো ধনাত্মক প্রভাবক। কি বললাম ভাইয়া? ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কে কে আছে বলো তো ভাইয়া? ধনাত্মক প্রভাবক আমি ভাই মনে রাখতাম, ধনাত্মক মানে ভালো, পজিটিভ, তার মানে সে মোটিভেশন দিতেছে। ধরে নাও মোটিভেশনের বানানে দেখো এম ও আছে, তো এটাকে একটু বাক করো, এম লেখো সামনে, ও লেখো পেছনে, এবং মাঝখানে দিয়ে দাও এন, তার মানে হলো ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। এখন দেখো ভাইয়া ঋণাত্মক প্রভাবকে আসো, এটা পজিটিভ প্রভাবক, এটা হলো নেগেটিভ প্রভাবক। ঋণাত্মক প্রভাবকে আসো ভাইয়া, ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক মানে হলো নেগেটিভ ভাইয়া। নেগেটিভ প্রভাবক কে কে হবে ভাইয়া? এই যে H3PO4, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরপরে মনে রাখো ভাইয়া গ্লিসারিন, এগুলো হলো ভাইয়া ঋণাত্মক প্রভাবক। হ্যাঁ, গ্লিসারিন এগুলো হবে ঋণাত্মক প্রভাবক। ওকে, এরপরে আসো ভাইয়া অটো প্রভাবক। অটো 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 প্রভাবক। দেখো ভাইয়া অটোতে কে ওঠে? মানুষ ওঠে না? মানুষ, ওইখান থেকে মনে একটা ম্যান, এই যে ম্যানগানিজ 2+, এটা হলো অটো প্রভাবক। ওকে, এরপরে আসো ভাইয়া আবিষ্ট প্রভাবক। কি ভাইয়া? আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবকে আসো ভাইয়া, আবিষ্ট প্রভাবকে কি হবে? সোডিয়াম সালফাইড। কে ভাইয়া? Na2SO3, সোডিয়াম সালফাইড। এরপরে আসো ভাইয়া প্রভাবক সহায়ক। কি? প্রভাবক সহায়ক। এই প্রভাবক সহায়ক কি হবে ভাই বলো তো? প্রভাবক সহায়ক হবে, ধরো একটা বিক্রিয়া আছে, হ্যাঁ, এই বিক্রিয়াতে আয়রন প্রভাবক হিসেবে কাজ করতেছে। কে? আয়রন। একে সহায়ক হিসেবে কাজ করবে মলিবডেনাম। কে? এমও। এরকম আর কি কি আছে বলো তো ভাইয়া? ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, এরপরে দেখবো ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এগুলো হচ্ছে ভাইয়া প্রভাবক সহায়ক। আর একটা হচ্ছে ভাইয়া প্রভাবক বিষ, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, প্রভাবক বিষ। এটাতে কি হবে ভাইয়া? এই যে আর্সেনিক অক্সাইড AS2O3, তার সাথে কি হবে? গুড়া বালি আছে, সালফার পাউডার আছে, সালফার পাউডার, সালফার, এগুলা। ওকে, তো ভাইয়া এই যে আমি যতগুলা বললাম, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক, আবিষ্ট, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ। ওকে, তো ধনাত্মক মানে মোটিভেশন, তাই ম্যাঙ্গানিজ অক্সাইড। ঋণাত্মক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন। অটোকে মানুষ অটোতে ওঠে, তার মানে কি? মানুষ, ম্যানগানিজ। আবিষ্ট প্রভাবক সোডিয়াম সালফাইড। প্রভাবক সহায়ককে আয়রনের জন্য মলিবডেনাম। এছাড়াও আছে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা। আর প্রভাবক বিষকে ভাইয়া আর্সেনিক অক্সাইড এবং হচ্ছে সালফার ডাইঅক্সাইড বা সালফার। ওকে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আসো আমরা প্রশ্নটাতে আসি। কি বলছে? নিচের কোনটা ঋণাত্মক প্রভাবক? ভাই আমি ঋণাত্মক প্রভাবকে বলছিলাম ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং গ্লিসারিন, তাহলে ওটাই হবে আমাদের অ্যান্সার। পরে আসো ভাই কি বলছে? নিচের কোনটা প্রভাবক বিষ? দেখো ভাই আর্সেনিক অক্সাইড বলছিলাম প্রভাবক বিষ, তাহলে আর্সেনিক অক্সাইড হবে প্রভাবক। আর ম্যাঙ্গানিজে আমি কি বলছিলাম বলো তো ভাইয়া? ম্যাঙ্গানিজে বলছিলাম এটা একটা পজিটিভ প্রভাবক, এটা পজিটিভ প্রভাবক। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবক সহায়ক, অ্যালুমিনিয়াম অক্সাইড বলছিলাম। আসো এবার আসো 12 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো ভাইয়া? KW দ্বারা কি বোঝানো হয়? দেখো ভাইয়া এই চ্যাপ্টারে আমরা কয়েকটা জিনিস পাবো। ফার্স্ট অফ অল, কে মানে বিক্রিয়ার হার বা
রেট অফ দ্য রিয়াকশন থেকে আসে আর, আর মানে হলো রেট অফ দ্য রিয়াকশন, আর হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে কে, কে মানে কি ভাই হার ধ্রুবক, আর মানে কি বিক্রিয়ার হার। এখন কে ওয়াটার মানে হচ্ছে ডিসোসিয়েশন অফ ওয়াটার বা পানির আয়নিক গুণফল। ওকে, কে এ মানে কি ডিসোসিয়েশন অফ অ্যাসিড, এ ফর অ্যাসিড তার মানে কি অ্যাসিডের আয়নিক গুণফল। কে বি মানে হচ্ছে ডিসোসিয়েশন অফ বেস, তার মানে বেজের বা ক্ষারের আয়নিক গুণফল। ওকে, তাহলে এই যে আমাকে বলছে কে ডাব্লিউ, তার মানে ওয়াটারের ডিসোসিয়েশন, তার মানে কি হবে ভাইয়া পানির আয়নিক গুণফল হবে। ওকে ঠিক আছে, এখন আসো ভাইয়া তাহলে আমরা কি কি পাইলাম এখান থেকে, আর পাইলাম, কে পাইলাম, কে ওয়াটার, কে এ, কে বি, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য। ওকে আসো 13 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন এক্সাম। কি বলছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে কি ব্যবহার করা হয় ভাইয়া, এই রিলেটেড যতগুলো জিনিস আছে আমরা একটু একবারে দেখে আসি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট। দেখো মনে রাখবা, তো এই প্রশ্ন দিয়ে এটার অ্যান্সারটা দিয়ে আগে শুরু করি। তো কি হয় বাংলাদেশে, হাজব্যান্ড স্ত্রীর গায়ে হাত তুলে, ওয়াইফের গায়ে, তো এবার ওয়াইফ রেগে গেছে, তো রেগে গিয়ে কি বলছে যে তুমি আমাকে পিটাইছো, এখন ভালোবেসে স্পর্শ করতে আসবে না। কি হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের গায়ে হাত মারছে, এখন ওয়াইফ বলতেছে তুমি আমাকে পিটাইছো, অভিমান করে বলছে তুমি আমাকে পিটাইছো, তুমি আমাকে স্পর্শ করতে আসবে না। তাহলে এই যে তুমি আমাকে পিটাইছো, পিটাইছো, এখন ভালোবেসে, ভালোবেসে স্পর্শ করতে আসবে না, স্পর্শ করতে আসবে না। ওকে, এই যে পিটাইছো এখান থেকে মনে রাখতাম হলো প্লাটিনাম। ওকে, ভালোবাসা থেকে মনে রাখতাম V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, আর স্পর্শ মানে ভাইয়া পদ্ধতির নাম, স্পর্শ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে এই দুইটা প্রভাবক ইউজ করে কি উৎপাদিত হইতো ভাইয়া, সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। ওকে, তাহলে আমরা একটা শিখলাম। 2 নম্বরে আসো ভাইয়া, 2 নম্বর আমরা কি শিখবো, আমি মনে রাখতাম ওল্ড পড়ি, পড়ি কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আচ্ছা এখন আর সে পড়ি নাই, ওল্ড হয়ে গেছে। তাহলে ভাইয়া এই যে ওল্ড, ওল্ড ফর অসওয়াল্ড, কি ভাইয়া অসওয়াল্ড পদ্ধতি। ওকে, আর এই যে পতে হলো প্লাটিনাম, রতে হলো রোডিনিয়াম বলা হয়ে থাকে, কি ভাইয়া রোডিয়াম। তাহলে কি হয়, এই অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করা হয় বলো তো ভাইয়া, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য প্লাটিনাম এবং রোডিয়াম প্রভাবক ইউজ করা হয়। ওকে, এখন আসো ভাইয়া 3 নম্বরে আসো। 3 নম্বরে আমি মনে রাখতাম হচ্ছে একটা মেয়ের নাম দিয়ে, কি নাম, রিনি। কি দিয়ে মনে রাখতাম ভাইয়া, রিনি। এই যে এই রতে হলো রিফর্মিং, কি ভাইয়া রিফর্মিং। ওকে রিফর্মিং, আর নতে হলো ভাইয়া নিকেল। তাহলে রিফর্মিং প্রক্রিয়াতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমি হচ্ছে মিথেন এবং পানির সাথে বিক্রিয়া যখন করতাম তখন আমার উৎপন্ন হতে পারে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এই হাইড্রোজেন তৈরি করতাম। ওকে ভাইয়া, হাইড্রোজেন। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন তৈরি করা হচ্ছে রিফর্মিং প্রক্রিয়ায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া। এখন আসো ভাই 4 নম্বরে আসো এবং লাস্টে আসো, এটা খুবই ফেমাস, সেটা হচ্ছে 1 মোল নাইট্রোজেন, 1 মোল হলে লেখা লাগে না আসলে, তারপরে 3 মোল হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করে ভাইয়া তখন 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, জানো। এইটাতে প্রভাবক হিসেবে ইউজ করা হয় আয়রন, আর প্রভাবক সহায়ক হিসেবে ইউজ করা হয় থাকে ভাইয়া মলিবডেনাম, এবং এই পদ্ধতিটার নাম হলো হ্যাবার পদ্ধতি, হ্যাবার পদ্ধতি। ওকে ভাইয়া, তো এই যে 4টা শিখলাম না ভাইয়া, এই 4টা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন এক্সাম। তাহলে পিটায়ে ভালোবাসা প্রকাশ করতে এসো না, বা পিটাইছো এখন ভালোবেসে স্পর্শ করতে এসো না, বউ অভিমান করে বললো, এই যে প্লাটিনাম ভালোবাসে ভ্যানাডিয়াম অক্সাইড এবং স্পর্শতে স্পর্শ পদ্ধতি। তো আমরা একটু এগুলা পড়ে নিব ভাইয়া, এগুলো মেডিকেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, তো এখন প্রশ্নটাতে আসো ভাইয়া, কি বলছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে কোনটা ইউজ করা হয় ভাইয়া, এই দেখো ভালোবেসে, পিটাইছো ভালোবেসে, তাহলে পিতে প্লাটিনাম আর এটা হলো ভালোবেসে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ওকে, পরের প্রশ্ন আসো ভাইয়া, একটা বিক্রিয়া দেওয়া আছে, কি বলছে, এই বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কোনটা। ভাইয়া এই জিনিসটা আমি আগে একটু তোমাকে এক্সপ্লেন করি, হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে দেখব। ওকে, এটা একটু ভালো করে বুঝবা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় যখন থাকে, এটা তার সাম্য অবস্থার সাইন। ওকে, তো এই পাশে আসে হলো ভাইয়া বিক্রিয়ক, কি আছে ভাই এই পাশে বিক্রিয়ক, আমি একবার সিম্পলি বলবো তোমাকে, এই পাশে বিক্রিয়ক, এই পাশে আছে ভাই উৎপাদ, কি আছে ভাই উৎপাদ। এখন সাম্য অবস্থা
তোমার যদি বাম থেকে, এটা তো ভাইয়া ডান সাইড তাই না ভাইয়া, ডান সাইড, আর এটা কি ভাইয়া বাম সাইড, ওকে বাম সাইড। এখন সাম্যাবস্থা বাম থেকে, সাম্যাবস্থা থেকে যদি ডান দিকে চলে যায় তার মানে কি ভাইয়া উৎপাদ বেড়ে গেছে, আর যদি বাম দিকে চলে যায় তার মানে কি ভাইয়া বিক্রিয়ক বেড়ে গেছে, ঠিক আছে না? এখন তুমি উৎপাদক যদি উৎপাদন বাড়াইতে চাও তাহলে কি করবা, সাম্যাবস্থাকে তোমাকে ডানে নিতে হবে, আর উৎপাদন যদি কমাইতে দাও তাহলে কি করবা, সাম্যাবস্থাকে বামে নিতে হবে, এইটা না? এখন এটাতে তাপমাত্রার প্রভাবটা কি তোমাকে বুঝতে হবে ভালো করে। দেখো ভাইয়া, তাপমাত্রার প্রভাব, কিসের প্রভাব, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। দেখো ভাইয়া, তাপমাত্রার প্রভাবটা হচ্ছে তুমি যদি একই তাপমাত্রা দাও, একই নীতি ফলো করো, তাহলে বামে যাবে। কি বললাম, একই হলে বামে, একই হলে, ভালো করে একটু দেখো, একই হলে বামে, বিপরীত হলে ডানে। কি, বিপরীত হলে ডানে, বিপরীত হলে ডানে। একই হলে মানে কি ভাইয়া, তুমি তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে কাজ করতেছো, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল নেগেটিভ নিয়ে কাজ করতেছো, এবং তুমি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াই দিলা, তাপ আরো দিচ্ছ, ডেলটি দিতেছো, তাহলে কি হবে, একই জিনিসটা হচ্ছে না? যখন একই হবে তখন বামে যাবে, কোন দিকে যাবে ভাইয়া, বাম দিকে যাবে। আর বাম দিকে গেলে কি হবে বলো তো, বাম দিকে গেলে উৎপাদ কমবে, বিক্রিয়ক বাড়বে। একইভাবে ভাইয়া তুমি ডেল এইচ যখন পজিটিভ তার মানে এটা তাপহারী বিক্রিয়া, এবং এটাতে তুমি তাপমাত্রা কমাই দিলা, তাহলে কি হলো, একই হলো না, তাপহারী বিক্রিয়া তাপ কমাই দিলা, একই হলে কি হবে ভাইয়া, বামে যাবে, তাহলে কি হবে, বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। যদি উল্টাই দিতা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ কমাই দিতা বা তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়াই দিতা, তাহলে সে দানিয়ে দিত, উৎপাদ বাড়াই দিত। এটাই হলো গিয়ে ভাইয়া তাপমাত্রার প্রভাব। চাপের প্রভাব ভাইয়া খুবই ইজি। চাপের প্রভাবটা কেমন হবে, তুমি যদি বিক্রিয়ার সাম্যাবস্থা করবা, কিভাবে করবা, উৎপাদের যে যতগুলা মোল আছে N2 কে N1 দেয়া বাদ দিবা, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল করবা। এখন যদি উৎপাদের মোল বেশি হয় তাহলে উৎপাদের চাপ বেশি, বিক্রিয়কের মোল বেশি, তো বিক্রিয়কের চাপ বেশি। তো চাপ বাড়াই দিলে কি হবে, যেদিকে চাপ কম সেদিকে যাবে, আর চাপ কমাই দিলে কি হবে, যেদিকে চাপ বেশি সেই দিকেই যাবে, অর্থাৎ সাম্যাবস্থা মেনটেন করবে। তো এটাই হলো গিয়ে ভাইয়া প্রভাব। ওকে, তো একদম নর্মালি আমি এক্সপ্লেন করলাম, আশা করি এখন এমসিকিউটা সলভ করা তোমাদের জন্য ইজি হবে। দেখো, এই যে আমাদের 14 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ডেল এইচ এর ভ্যালু 182, তার মানে কি, এটা তাপহারী বিক্রিয়া, কারণ এটা পজিটিভ, তার মানে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়া, ওকে, এতটুকু ক্লিয়ার। এখন বলছে সর্বোচ্চ উৎপাদন পাইতে চাচ্ছে, তার মানে কি ভাইয়া, সাম্যাবস্থাকে আমাকে ডানে নিয়ে যেতে হবে না, তাহলে সাম্যাবস্থা ডানে নিতে চাচ্ছে। এখন তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থা ডানে নিতে হলে তাপমাত্রা কি করবা, তাপহারী বিক্রিয়া তাপ বাড়াই দাও, সাম্যাবস্থা ডানে চলে যাবে, তাহলে আমাকে উচ্চ তাপমাত্রা দিতে হবে। দেখো উচ্চ তাপমাত্রা দুই জায়গায় আছে, তাহলে এই দুইটা আগেই ভালো। এখন খেয়াল করো চাপ কি করবা, চাপ কি করবা, দেখো তো ভাইয়া, এদিকে মূল কয়টা, বিক্রিয়কে 1 আর 2 এ 3, উৎপাদে 2, তার মানে কি বিক্রিয়কে বেশি না, তাহলে চাপ বিক্রিয়কে বেশি, চাপ যদি এখন বাড়াই দাও বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে চলে যাবে, তাহলে আমাকে উচ্চ চাপ দিতে হবে, উচ্চ তাপমাত্রা উচ্চ তাপ দিলে আমাদের এটা সম্ভব হবে। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নে আসো ভাইয়া, একটা যৌগ দেওয়া আছে, কেপি কেসি এর সম্পর্ক কি হবে। হ্যাঁ, এটা আমরা একদম নর্মালি জানি যে কেপি মানে কি বলতো, কেপি মানে হচ্ছে কেসি আর হচ্ছে RT টু দা পাওয়ার ডেল এন, যেখানে N2 মাইনাস N1 উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তাহলে দেখো তো এখানে কি আছে ভাইয়া, কিছু না থাকলে 1 আছে আর এখানে 3 আছে, তাহলে বিক্রিয়কের N2 এর ভ্যালু 4, N1 এর ভ্যালু কত, উৎপাদের ক্ষেত্রে 2 মোল আছে, তাহলে কি হবে, এখানে লেখো তো কেপি সমান হচ্ছে কেসি RT 2 মাইনাস 4, তার মানে হলো -2। তাহলে কি হচ্ছে ভাইয়া, এটাই আমাদের ইকুয়েশন, এই যে কেপি ইকুয়াল কেসি RT টু দা পাওয়ার -2। ওকে, তো এখান থেকে ডিরেক্ট সমীকরণ থেকে পাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এ বি থেকে 3D তৈরি হচ্ছে, 16 নম্বর কোশ্চেন, বিক্রিয়াটিতে কেপি এর সাথে কেসি এর সম্পর্ক কি, সেম ইকুয়েশন, কেপি মানে কি কেসি ইনটু RT টু দা পাওয়ার ডেল এন, ডেল এন মানে কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখন কি হবে ভাইয়া বলো, উৎপাদে বিক্রিয়কে একটা আছে, সামনে কিছু না থাকলে 1 ধরবো, তাহলে 1 আর 1 2 হয়, N2 এর ভ্যালু 2 আর N1 এর ভ্যালু কত 3, তাহলে কত হচ্ছে 2 - 3 করলে কত হয়, কেপি ইকুয়াল হচ্ছে কেসি RT টু দা পাওয়ার 2, 3 - 2 করলে হয় 1, তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া, এই যে এটা। ওকে, সেম জিনিস। ওকে, এখন পরের প্রশ্ন দেখো সেম, নাইট্রোজেন 3 অণু অ্যামোনিয়া 3 অণু হাইড্রোজেন মিলে 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে ডেল এন এর ভ্যালু কত,
বিক্রিয়কে উৎপাদে আছে কয়টা, দুইটা, বিক্রিয়কে আছে কয়টা ভাইয়া, 3 আর 1 4, তাহলে -2, তাহলে কি হবে, এই যে -2 হবে অ্যান্সার আমাদের, শেষ। ওকে, তো আমরা পরের প্রশ্নে চলে আসি। 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে একটা উৎপাদ তৈরি করলা, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এবং বলছে যে বিক্রিয়াতে কেসির রাশিমালা কত। এখন কেসি অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশনের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করব, কিন্তু এখানে খুবই মজার একটা এমসিকিউ। কেন মজার? কারণ আমরা যখন কেসি বের করি বা কেপি বের করি, আমরা ভৌত অবস্থাটা সবসময় গ্যাসীয় দ্বারা হয়, তাদের ক্ষেত্রে আমরা বের করতে পারি। অর্থাৎ কঠিন হলে তাদের ভ্যালুটাকে আমরা 1 ধরে নিই। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে দুইজনের ভৌত অবস্থা সলিড আছে, তার মানে এদের ভ্যালু 1 হবে। ওকে, তো নর্মালি কেসি হলে কি হতো ভাইয়া, নর্মালি যখন কেসি হতো আমরা ঠাস ঠুস করে লিখে দিতাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোলার কনসেন্ট্রেশন, তারপরে বিক্রি উপরে হয় উৎপাদের কনসেন্ট্রেশন, নিচে হয় বিক্রিয়কের কনসেন্ট্রেশন, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের মোলার কনসেন্ট্রেশন। এটা হয়তো ঠাস টুস অ্যান্সার। তার মানে আমি একটু যদি আনকনসিয়াস মাইন্ডে করতাম তাহলে আমি এটাই ঠাস টুস করে মারিয়ে দিতাম, তাই না? কিন্তু না ভাইয়া, এখানে কার্বন ডাইঅক্সাইডও আছে সলিড, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন অক্সাইডও আছে, ক্যালসিয়াম অক্সাইডও আছে সলিড, তার মানে এদের মোলার কনসেন্ট্রেশন 1 হয়ে গেছে ভাইয়া। কত হয়ে গেছে? 1। তাহলে আমাদের বাকি আছে কি, কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনই হবে কেবলমাত্র কেসি এর ভ্যালু। ওকে ভাইয়া, ক্লিয়ার? আমরা ভৌত অবস্থা দেখবো, ভৌত অবস্থা যদি কঠিন হয় তার ভ্যালু হয়ে যায় 1, আর 1 এর কোনো মূল্য নাই ভাইয়া, আসলে 1 এর কোনো মূল্য নাই। আসো পরের প্রশ্নে আসো। একটা মৌল যৌগ দেওয়া আছে, সেটাকে ভেঙে তুমি কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করলা, বিক্রিয়াটিতে কেপি এর ভ্যালু কত? ভাইয়া একটু বলি, যদি দেখো কেপি আর কেসি হাজারিনা ক্লিয়ারলি বলে দিছে তার কোনো একক নাই, তাই অপশনে যদি দেখো এককবিহীন তাহলে তুমি বলবা এটাই অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো বইয়ের যদি আমি একটু রেফারেন্স দিই তাহলে তারা একটা একক ইউজ করে, সেটাকে কেপি এর ক্ষেত্রে যে এককটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাটম, ডেলেন। সেখানে এন এর ভ্যালু কি, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তার মানে কি, উৎপাদে মূল কয়টা আছে ভাই, 1 1 2, বিক্রিয়কে কয়টা আছে, একটা, তাহলে এটিএম 2 - 1 মানে 1, তার মানে এটিএম হবে একক। এই যে এটিএম দেখো, না অপশনে দেখো এটিএম নাই, তার মানে একক ভিন্ন তুমি বলতে পারো। বাট এখানে যদি এটিএম থাকতো তাহলে আমি বলবো যে এটাই বেস্ট অ্যান্সার। বাট হাজারিনাগের থেকে তুমি যদি ওই কনসিয়াসে ভাবো তাহলে এটার কোনো একক নেই, কেপিরও একক নাই, কেসিরও একক নাই। কিন্তু তুমি যদি অন্য বই দেখো তাহলে কেপি এর একক এটিএম ধরে হিসাব করছে, আর কেসি এর এককটা হচ্ছে মোল লিটার ইনভার্স ডেল এন ধরে হিসাব করছে। ডেল এন কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ওকে ভাইয়া, তো আমরা পরের প্রশ্নে আসি। দেখো পরের প্রশ্নে কি বলছে, 20 নম্বর কোশ্চেন, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একই, এই যে বারবার বললাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আসবে, অ্যামোনিয়া তৈরি হবে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে পড়াই তোমাদেরকে, এটা একটু বুঝলে তোমাদের মজা লাগবে পড়তে। ওকে, তো দেখো ভাইয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে 2 অণু অ্যামোনিয়া। এটার যদি বিক্রিয়ার হার ধ্রুবক K1 হয়, কি হয়, K1 হয়। এখন আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কি করছে, এই আগের সমীকরণকে হাফ দিয়ে গুণ করছে। 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা সেম না, আমি বললাম হাফ দিয়ে গুণ করছে, করে কি করছে 1/2 নাইট্রোজেন 3/2 হাইড্রোজেন করছে, করে উৎপন্ন হয়েছে 1 অণু অ্যামোনিয়া। এটার হার ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে K2। ওকে, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে K2 এর সাথে K1 এর রিলেশনটা কেমন হবে ভাইয়া? মনে রাখবা যে প্রথমে যেটা দেওয়া ছিল আর পরে যেটা দেওয়া আছে, পরেরটা কি K2 না? আচ্ছা, এই K2 সমান বলবা, K2 সমান বলবা হচ্ছে K1, এবং K1 এর সাথে কি করলা ভাইয়া, হাফ দিয়ে গুণ করে K2 পাইলা না, K2 এর ইকুয়েশন পাইলা না? তাহলে যেইটা দিয়ে গুণ করে পাইলা সেটাকে পাওয়ার হিসেবে ইউজ করবা। হাফ দিয়ে গুণ করে আমি পাইছি, K1 এর সাথে হাফ দিয়ে গুণ করে K2 এর ইকুয়েশনটা পাইছি, তাহলে আমি সেটাকে পাওয়ার হিসেবে ইউজ করব। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, এই হাফ মানে কি √K1 না, তাহলে এটাই আমাদের ইকুয়েশনটা না, লিখতে পারি। যেই রকম হোক, 2 দিয়ে গুণ করলে পাইলে 2 দিয়ে গুণ, আড়াই দিয়ে গুণ করলে পাইলে আড়াই দিয়ে গুণ, হাফ দিয়ে গুণ করে পাইলে হাফ দিয়ে গুণ। তো এটা বুয়েট স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, বাট অনেক ভালো একটা কোয়েশ্চেন। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া, এই যে K2 ইকুয়াল হবে √K ইনভার্স। পরের প্রশ্নে আসো, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এবং দেখো বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কিরূপ পরিবর্তন হবে। আগে আমাকে জানতে হবে এটা তাপ উৎপাদী না তাপারি।
দেখো ভাইয়া, আমি বলছিলাম ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলে তাপ উৎপাদী, তাপ হারি, আর নেগেটিভ হলে তাপ উৎপাদী। কিন্তু তুমি যদি বিক্রিয়াতে লিখো তাহলে উৎপাদে লিখলে এটাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া, আর বিক্রিয়কে লিখলে বলতে তাপ হারি বিক্রিয়া। তার মানে তুমি উৎপাদে লিখছো, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। এখন তুমি কি করতে চাচ্ছ, যে তাপমাত্রা বাড়াচ্ছ। তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে জানি কি হয়, একই দিকে হলে বামে চলে যায় না, বামে গেলে কি হয়, বিক্রিয়ক বাড়ে, উৎপাদ কমে। তাহলে বলো তো ভাইয়া কি হবে, উৎপাদ কি সালফার ডাইঅক্সাইড না, তাহলে উৎপাদন হ্রাস পাবে না, তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসো, 22 নাম্বার। কি বলছে, যে হাইড্রোজেন এবং আয়োডিনের মিশ্রণকে উত্তপ্ত করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, কেসি এর ভ্যালু কত। তো এগুলা মেডিকেলে ডিরেক্ট আসার কথা না, তাও আমি ম্যাথটাকে তোমাকে একটু করাই দিই। দেখো কি বলছে, যে হাইড্রোজেনের সাথে যখন আয়োডিন বিক্রিয়া করো তখন এটা থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, তাই না, 2 অণু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। ইনিশিয়াল যখন টাইম 0 তখন হাইড্রোজেনের ঘনমাত্রা ছিল 4.25 মোল, আর অক্সিজেন আয়োডিনে ছিল 4.75 মোল, তাই না। এখন কি হলো, হাইড্রোজেন আয়োডাইড তখন 0 ইনিশিয়ালি, টি যখন টিতে এসে পৌঁছাইলো, সাম্য অবস্থায় আসলো, তখন আমি আলফা পরিমাণ বিয়োজন করলাম, এখান থেকে আলফা পরিমাণ বিয়োজন করলাম, এবং এখানে টুয়াইজ আলফা তৈরি হলো, তাই না ভাইয়া। এই টুয়াইজ আলফাই হলো, দেখো দেওয়া আছে কত হিসেবে, 6.7 মোল উৎপন্ন হলো সাম্য অবস্থায়। তার মানে কি ভাইয়া বলো তো, আলফার ভ্যালু কত হবে, 6.7 ডিভাইডেড বাই টুয়াইস হবে, তাই না। টুয়াইস আলফার ভ্যালু হলো 6.7, হলে আলফার ভ্যালু হবে হলো 3.35। এটা কত ভাইয়া, মোলে দেওয়া আছে। আমার চাইছে কিসে, কে পি চাইছে, না সরি কে সি চাইছে। তাহলে কে সি চাইলে কি করতে হবে, লিটার দিয়ে ভাগ দিয়ে মোল পার লিটার করে আমাদেরকে ঘনমাত্রায় নিতে হবে। তাহলে কে সি সমান আমরা কি জানি, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডাইড, তার উপরে স্কোয়ার হবে। এরপরে আছে বিক্রিয়কে আছে হাইড্রোজেন একটা, আছে আয়োডিন একটা, আছে না। তাহলে এখন জাস্ট লিখো ভাইয়া, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত, 3.35। ঘনমাত্রা এটা তো মোল, তাহলে কি হবে, তাকে ভি দিয়ে ভাগ দাও, তার উপরে স্কোয়ার। আমি তো জানি না আয়তন কত, আমি ধরে নিলাম ভলিউমটা তার ভি। ওকে, এরপরে কি আছে, আয়োডিনের ঘনমাত্রা কত হয়ে যাবে সাম্য অবস্থায়, 3.35, এখান থেকে বিয়োগ দিতে হবে। তাহলে কত হবে, 4.25 থেকে 3.35 যদি বিয়োগ দাও, তাহলে একটু দেখবা এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 0.5। 0.5 ডিভাইডেড বাই ভি করলে তার আয়তন হয়ে যায়, ঘনমাত্রা হয়ে যায়। আর যদি 3.35কে 4.75 দিয়ে বিয়োগ দাও, তাহলে তার ভ্যালু হয় ভাইয়া 1.4। সেটাকে আমি ভি দিয়ে ভাগ দিলে তার ঘনমাত্রা হয়ে যায়। তাহলে নিচে দুইটা ভি আছে, উপরে ভি স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে। এখন তুমি যদি এটাকে ইকুয়েশন দিয়ে ক্যালকুলেটর দিয়ে বসাও, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। ওকে, তো এটা হলো গিয়ে অ্যাকচুয়াল, মেডিকেলে ডিরেক্ট এভাবে আসবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো ভাইয়া, এটা কিন্তু সঠিক নিয়ম ছিল। এভাবে করে দেখবা এটার সাথে মিলে না, অপশনের সাথে। কিভাবে মিলবে ভাইয়া জানো, অ্যান্সারটা একটু দেখে রাখো, এইভাবে করলে তুমি মিলবে। ক্যালকুলেটর চাইবো 6.7 এর উপর স্কোয়ার করো, ডিভাইডেড বাই এই দুটা দিয়ে গুণ করো, 4.25 ইন্টু 4.75, দেখবা হচ্ছে এটা অ্যান্সার দিছে। কিন্তু ভাই এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার না। অ্যাকচুয়াল অ্যান্সার হলো এই যে এখান থেকে ইকুয়েশন করে যেটা বের হবে সেটা, বুঝছো, এটা সঠিক নিয়ম। কিন্তু এত বড় জিনিস মেডিকেলে আসার কথা না, তাও একটু দেখে রাখবা। ওকে, পরের প্রশ্নে আসো ভাইয়া। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা N2O4 থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো। এখানে আংশিক চাপ দেওয়া আছে, কেপি এর ভ্যালু চাইছে। তাহলে কেপি এর ভ্যালু কি ভাইয়া বলো, কেপি মানে হচ্ছে বিক্রিয়কের চাপ পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কি বিক্রিয়ক। তাহলে আমাদের কি হবে, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার হবে, দুইটা আছে তাহলে উপরে স্কোয়ার, আর N2O4 এর পার্শিয়াল প্রেশার হলো বিক্রিয়ক, তাহলে নিচে এটা। তাহলে কত হবে ভাই, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার দেখো দেওয়া আছে 0.31, তাহলে উপরে হবে 0.31 তার স্কোয়ার, আর নিচে হবে হলো ভাইয়া 0.69 তার স্কোয়ার, তার এটা। তো এটাকে তুমি যেটা করবা সেটাই হবে অ্যান্সার। তো আমি বলি কি, যে এইগুলোর অ্যান্সারগুলো একবার করে মনে রাখবা, ডিরেক্ট চলে আসতে পারে। কারণ তুমি কি এই ক্যালকুলেশন পরীক্ষার হলে বসে করতে পারবা, আসলে করা সম্ভব কিন্তু অনেক সময় লেগে যায়। তাই জন্য আমি বলবো যে দুই একটা অপশন তুমি এভাবে একটু মনে রাখবা, দেখবা তোমার পরীক্ষা এগুলাতে ভালো হচ্ছে, কারণ ডিরেক্ট চলে আসে তো। আচ্ছা, তো এইভাবে করলে হবে আর কি, তবে পরীক্ষার হলে বসে এত ক্যালকুলেশন করার সময় কই ভাইয়া। পরের প্রশ্নে আসো, দেখো অলরেডি পড়াই ফেলছি। 24 নম্বর প্রশ্ন, হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা হয়, বলছিলাম ভাই আয়রন প্রভাবক ইউজ করা হয়। আর প্রভাবক সহায়ক হিসেবে কোনটা ইউজ করা হয়, মলিবডেনাম। অনেকে আবেগের বসে কি করবে,
মলিবডেনাম দেখাবে, কিন্তু অ্যান্সার ভুল। প্রশ্নে বলছে প্রভাবক, নট প্রভাবক সহায়ক। ওকে, পরের প্রশ্নে আসো। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের দ্রবণে রিডক্স বিক্রিয়ায় কোনটি অটো প্রভাবক হিসেবে কাজ করে? ভাই বলছিলাম অটোতে কে বসে? মানুষ। মানুষের ইংলিশ কি? ম্যান। ম্যান মানে হলো এম এন, ম্যান। তাই অটো প্রভাবক হয়ে গেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? ভাইয়া এখানে খেয়াল করে তো, প্রত্যেকটাতে অক্সিজেন লাস্টে আসে না, তার মানে এটা একটা অক্সো অ্যাসিড। কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের শক্তিশালী বা কোনটা কম শক্তিশালী এটা ডিপেন্ড করে তার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। এখানে প্রত্যেকটাতে এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, জারণ সংখ্যা কেমনে বার করতে হয়? অক্সিজেনের জারণ সংখ্যা সবাই জানি 2 তাহলে অক্সিজেন আছে 3টা, তাহলে অক্সিজেনের জারণ। আচ্ছা আমি একটা ডিটেলে দেখাই, তাহলে এটাই দেখাচ্ছি। দেখো তো, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা জানি না, সেটাকে এক্স ধরলাম। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 লিখলাম। নাইট্রোজেনের জারণ সংখ্যা -2। নাইট্রোজেন আছে হলো কয়টা? অক্সিজেনের জারণ সংখ্যা -2 আছে কয়টা? 3টা এখানে, তাহলে 3 দিয়ে গুণ দিব। এখন দেখো কি হচ্ছে, আর টোটাল একটা যৌগের জারণ সংখ্যা হয় 0, তাহলে লিখলাম 0। তাহলে কি হচ্ছে যে x +1 - 6 = 0। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে ভাই? ওই পারে নিয়ে যাও, +5 হচ্ছে। তাহলে এখানে কি নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। এখানে দেখো অক্সিজেন আছে -4টা, তার মানে 4 দোকানে 8 +3, তাহলে এখানে ফসফরাসও কিন্তু 5। ক্লোরিনে দেখো -8 হয়ে যাচ্ছে, হাইড্রোজেন আছে একটা, তাহলে +7। এখানে দেখো সালফার আছে 4টা, অক্সিজেন আছে 4টা, 8 কিন্তু হাইড্রোজেন 2+, তার মানে হয়ে যাচ্ছে +6। তাহলে দেখো তো ভাইয়া সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার? এই যৌগে ক্লোরিনের না, তার মানে হলো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি সে শক্তিশালী, তাহলে এটা হবে বেশি শক্তিশালী। পরের প্রশ্ন 27 দেখো, নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? সেম কথা, এগুলো প্রত্যেকটা দেখো ভাই অক্সো অ্যাসিড, অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে সেটাকে বলে অক্সো অ্যাসিড। এখানে জারণ সংখ্যা বের করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। সেম কোয়েশ্চেন সেম ভাবে অ্যাপ্লাই করবা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দেখবা, যার জারণ সংখ্যা কম হবে সে হবে দুর্বল অ্যাসিড। ওকে, আর হচ্ছে অপোজিটটা হবে শক্তিশালী, এটা হবে সবচেয়ে শক্তিশালী, এটা হবে সবচেয়ে দুর্বল, বলে রাখলাম। তাও 28 আসো, কোনটি অনুবন্ধী অম্ল ক্ষার যুগল? দেখো যখনই বলছে অনুবন্ধী, তার মানে কি একটা থেকে আরেকটা ডিফারেন্ট হবে, একটা হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন। হোয়াট ইজ ইট? হাইড্রোজেন, আচ্ছা আমি মুছে দিই আগেরগুলো, হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন, এটা ডিফারেন্ট হবে। ওকে, তাহলে খেয়াল করো তো এখানে কোনটার ভিতরে এই সেমটা আছে? দেখো তো, আমি যদি এটাকে কল্পনা করি, এটাতে হাইড্রোজেন যুক্ত করো বা বের করো, এটা কিন্তু অক্সিজেন হবে না। তুমি আচ্ছা এটাই দেখো, সঠিক অ্যান্সারটাই দেখো, পানি। এটাতে তুমি যদি একটা হাইড্রোজেন যোগ করো তাহলে কি হবে বলো তো? অক্সিজেনে হাইড্রোজেন 2টা ছিল, আরেকটা যোগ করলা 3টা হয়ে গেল। হাইড্রোজেনের চার্জ কি? হাইড্রোজেন আয়নের +1, তাহলে এই যে +1 দিয়ে দিলা, হয়ে গেল না? তাহলে এটাতে হাইড্রোজেন যোগ করলা, তাহলে এটা আমাদের হাইড্রোনিয়াম আয়ন হয়ে গেল না? এখন খেয়াল করো, এই যে হাইড্রোজেন যোগ করলা, যোগ করার ফলে যেটা তৈরি হলো, হাইড্রোজেন যোগের ফলে যেটা তৈরি হলো সেটা হলো অ্যাসিড। ওকে, আর তাহলে এটা কি হবে? এটা তার অনুবন্ধী ক্ষার হবে, বা এটা হচ্ছে এখানে ক্ষার হিসেবে কাজ করছে, হাইড্রোজেন যোগ করার ফলে যেটা তৈরি হলো সেটা তার অনুবন্ধী অ্যাসিড হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? এই তো আমি যদি হাইড্রোজেনকে বের করতাম তাহলে কি হতো? এটা ক্ষার হয়ে যেত, তখন তাকে বলতাম অনুবন্ধী ক্ষার বলতাম। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে আসি ভাইয়া। 30 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব নিচের কোনটি সঠিক? তো কোনো একটা যৌগের অম্লত্ব যদি বের করতে বলে, তাহলে তার এক যদি অ্যাসিড দিয়ে বা এক যদি ক্ষার দিয়ে আমি তার সাথে বিক্রিয়া করে দেখব সাম্য অবস্থা কোথায় আসে মিলতেছে। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা তার সংকেত। একটা যদি অ্যাসিড নিয়ে কাজ করতে চাই তাহলে আমি HCl নিয়ে কাজ করতে পারি, খুবই ফেমাস। এখন বিক্রিয়া করলে কি হবে? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একটা লবণ উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তার সাথে পানি। এটা সাম্য অবস্থা করার ট্রাই করো তো ভাইয়া। যদি তুমি সাম্য অবস্থা করার ট্রাই করো দেখবা এই HCl এর সামনে যদি তুমি 6 দাও আর এখানের সামনে যদি তুমি 2 দাও, তাহলে আমাদের অ্যাটলিস্ট এই 3টা সাম্য অবস্থা হয়ে গেছে। তার সাথে এখানে তুমি 3 দিয়ে দাও, তাহলে সাম্য অবস্থা হয়ে গেছে। তাহলে দেখো HCl কয়টা লাগছে? 6টা লাগতেছে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করতে, তাই জন্য তার ক্ষারক অম্লত্ব কত হবে? কয় মোল হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে? 6 মোল, তাই জন্য তার অম্লত্ব হবে 6। পরের প্রশ্নে আসো, অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটা? অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল, তার মানে কি অ্যামোনিয়াটা ক্ষার না ভাইয়া, এই জন্যই তো তার অনুবন্ধী কি হবে? অম্ল হবে। আর অনুবন্ধী অম্ল হইতে হলে কি হইতে হবে? হাইড্রোজেন যোগ করো, অম্ল হবে, হাইড্রোজেন বার করে দাও, ক্ষার হবে। তাহলে অ্যামোনিয়া যৌগ অনুবন্ধী অম্ল তৈরি করতে চাচ্ছ, তাহলে হাইড্রোজেন আয়ন যোগ করো, কি হবে ভাইয়া বলো? এখানে হাইড্রোজেন 1 4 3টা, এখানে আছে 8টা, 4টা হয়ে যাবে।
আর হাইড্রোজেনের চার্জ কি পজিটিভ 1, তাহলে পজিটিভ এসে যুক্ত হবে, হাইড্রোজেন বের করে দাও পজিটিভ চার্জ কমবে, হাইড্রোজেন যুক্ত করো পজিটিভ চার্জ বাড়বে। ওকে, তাহলে এটা হলো তার অনুবন্ধী ক্ষার অম্ল, সরি এটা। যদি বলতো অনুবন্ধী ক্ষার পসিবল না, তাও বলি, তখন কি হইতো NH2 হইতো এবং মাইনাস একটা চার্জ হইতো, কারণ হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, তাহলে চার্জ একটা কমে যাচ্ছে, তাহলে NH2 হইতো তখন অ্যান্সার। ওকে, এখন আসো পরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ, এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? সেম কোয়েশ্চেন, অনুবন্ধী অ্যাসিড মানে কি হাইড্রোজেন যোগ হওয়ার পরে যেটা হয় সেটা। তাহলে হাইড্রোজেন সালফাইডের সাথে যদি তুমি একটা অ্যাসিড যোগ করো, হাইড্রোজেন আয়ন যোগ করো, তাহলে কি হবে বলো তো? H2SO4 হবে না? এখানে হাইড্রোজেন একটা আছে, আরেকটা যোগ করে দিলা 2 হয়ে গেল। এখানে মাইনাস চার্জ একটা আছে, আরেকটা প্লাস চার্জ দিলা, প্লাস মাইনাসে 0 হয়ে গেল, মানে 0 না, মানে 1 হয়ে গেছে, এটা লেখার দরকার নেই। ওকে, তো আর কি পরের প্রশ্ন আসো 33, হাইড্রোজেন সালফাইড আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটা? ওই দেখো, এখন তুমি হাইড্রোজেনকে বের করে দাও, হাইড্রোজেন আয়নকে, তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে যদি হাইড্রোজেন আয়নকে বের করে দাও, তাহলে কি হচ্ছে, এটা বের করে দাও, তাহলে কি হবে SO4 হবে, চার্জ কত হবে বলো তো? অলরেডি -1 আছে, আরেকটা চার্জ মাইনাস বেড়ে যাবে না, তাহলে -2 হবে এবং এটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো তো, আচ্ছা এটা তো অ্যান্সার হয়ে গেছে, খেয়াল করে দেখো তো ভাইয়া, একটা মজার জিনিস খেয়াল করছো, এই যে সালফার হাইড্রোজেন সালফাইড, এটাতে তুমি চাইলে হাইড্রোজেন যোগও করতে পারছিলা, হাইড্রোজেন বেরও করতে পারতেছিলা, তাই না? এই যে যখন যোগ একটাই যৌগ বা একটা মৌল হাইড্রোজেন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, তখন তাকে অ্যাম্ফোটেরিক বলা হয়, উভধর্মী বলা হয়। ওকে, আচ্ছা, এই টার্মটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। আসো পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো, 34 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কি বলছে, নিচের কোনটি উভধর্মী? এই দেখো, দেখছো, উভধর্মী বা অ্যাম্ফোটেরিক। খেয়াল করে দেখো, বাইকার্বনেটের ক্ষেত্রে তুমি যদি হাইড্রোজেন যোগ করো, তাহলে কি হবে বলো তো? কার্বনিক অ্যাসিড হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন একটা আছে, আরেকটা যোগ করে দিলে 2টা হয়ে যাচ্ছে। আর যদি তুমি বিয়োগ করো, তাহলে কি হবে বলো তো? একটা হাইড্রোজেন আয়ন বের করে দাও, তাহলে কার্বনেট হয়ে যাচ্ছে এবং তার সাথে 2 মাইনাস করে দাও, হইলো? তাহলে আমাদের কি অ্যান্সারটা মিলতেছে, এটাও সম্ভব, এটাও এক্সিস্ট করে, যেহেতু দুইটাই এক্সিস্ট করে এই জন্য এটা হলো উভধর্মী। কিন্তু এটার ক্ষেত্রে তুমি যেটা পাবা, বা এটার ক্ষেত্রে যেটা পাবা, বা এটার ক্ষেত্রে যদি হাইড্রোজেন যোগ করো বা বিয়োগ করো, যেটা পাবা সেটা কিন্তু এক্সিস্ট করে না। তো এগুলো মনে রাখবা, বাইকার্বনেট, হাইড্রোজেন সালফেট, এরপরে পানি, এগুলো হলো উভধর্মী। ওকে, আসো নিচের কোনটি উভধর্মী যৌগ? এই দেখো পানি, পরের প্রশ্নের অ্যান্সার কি পানি, H2O। আসো পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যাম্পোপ্রোটিক? এই অ্যাম্পোপ্রোটিক আর উভধর্মী কিন্তু সেম। ওকে, তাহলে কোনটা হবে বলো তো ভাইয়া? এই দেখো হাইড্রোজেন সালফাইড। দেখছো ভাইয়া, 3টা উদাহরণ বলছে, পরপর 3টা এমসিকিউ ওই 3টা থেকে আসছে। তো আই গেস তোমরা বুঝতে পারছো। আমরা 37 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো ভাইয়া, 37 নম্বর কোশ্চেনে বলছে যে একটা যৌগ হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, তাই না? এখানে তার ঘনমাত্রা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের পিএইচ 600। তো ভাইয়া, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে নাকি সালফিউরিক অ্যাসিডের দেওয়া আছে? সালফিউরিক অ্যাসিডের, তাই না? তাহলে আমাকে পিএইচ বের করতে হলে কে লাগে? ঘনমাত্রা বা হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোজেন আয়ন। তাহলে আমাকে কি করতে হবে? আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আগে জানতে হবে। সালফিউরিক অ্যাসিডে কয় মোল হাইড্রোজেন আছে বলো তো? সালফিউরিক অ্যাসিডের ভেতরে 2 মোল হাইড্রোজেন আছে না ভাইয়া? তাহলে এখান থেকে যদি তুমি ভাঙো, তাহলে তুমি কিন্তু 2 মোল হাইড্রোজেন পাচ্ছ। ওকে, তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডে 2 মোল হাইড্রোজেন আছে। তাহলে 1 মোল হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা দেওয়া আছে ভাইয়া 0.05। 2 মোল হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে ভাইয়া? 2 দিয়ে গুণ দাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 0.05 কে 2 দিলে গুণ দিলে হচ্ছে 0.10। তো 0 লাস্টে থাকলে কোনো ভ্যালু নাই, তাহলে 0.1ই লেখো আর কি। এখন মনে রাখো ভাইয়া, যদি তুমি এরকম কোয়ালিটির কিছু পাও যে দশমিকের পর 10 যতগুলাই শূন্য থাকুক, লাস্টে যদি 1 থাকে, তাহলে তার পিএইচ কত হবে ভাইয়া? পিএইচ মানে কি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা এখানে বসাবা। তো কি হবে, যে দশমিকের পর যতগুলাই শূন্য থাকুক, তারপর যদি 1 থাকে লাস্টে, তাহলে তার পিএইচ হবে দশমিকের পর যতগুলা সংখ্যা আছে তার মান। বুঝতে পারছো? এখানে দেখো দশমিকের পর সংখ্যা কয়টা? 1 2 3 4 5, তাহলে এটার পিএইচ হতো ভাইয়া 5। এখানে দশমিকের পর সংখ্যা কয়টা? একটা, তাহলে পিএইচ কত হবে? 1। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডে পিএইচ কত হবে? 1 হবে। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এখন আসো পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, কত নাম্বার জানি? ওকে, 38 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে দ্বিক্ষারীয় সবল অ্যাসিডের পিএইচ কত? দ্বিক্ষারীয় সবল অ্যাসিড তার মানে কি? দুইটা ক্ষারকে এসে বিক্রিয়া করবে, তার মানে কি সে যৌগের হাইড্রোজেন কয়টা দিবে? 2টা হাইড্রোজেন দিবে। তাহলে একটা হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে 0.005, 2টা হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? 0.005 × 2,
তার মানে কত 0.01। এই যে লাস্টে 1 দশমিকের পর কয়টা ঘর আছে 2টা, তাহলে কত হবে পিএইচ ভাইয়া 2 হবে পিএইচ অ্যান্সার। ধরতে পারছো? আশা করি ধরতে পারছো। পরের প্রশ্ন আছে সেম কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেন অ্যান্সার হবে 2, এটার এটা সেম। দেখো 40 নম্বরে দেখো নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক। এই যে এটা একটু বুঝবা, পিএইচ এর মান সর্বাধিক মানে কি বলতো? পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? তার মানে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তার মানে কোনো দ্রবণের পিএইচ বাড়ে গেছে মানে হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমা মানে সেই জিনিসটা ক্ষারের দিকে চলে যাচ্ছে, আর বাড়া মানে সে অ্যাসিডের দিকে চলে যাচ্ছে। তাহলে এইখানে কি হচ্ছে বলতো? পিএইচ এর ঘনমাত্রা বাড়তেছে মানে হচ্ছে আমার হাইড্রোজেনের ঘনমাত্রা কম, তার মানে সে ক্ষারীয়। তাহলে এই যে এই যৌগগুলো দেখো এখানে সবগুলাই ঘনমাত্রা সেম দেওয়া আছে। তাহলে কে বেশি পিএইচ সর্বাধিক হবে? কার? যার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম তার পিএইচটা বেশি হবে। এখন একটা শক্তিশালী অ্যাসিডে 100%ই বিয়োজিত হয়, তাহলে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক বেশি হবে না? কিন্তু দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? 2-3%, 0.00 সামথিং পার্সেন্ট বিয়োজিত হয়, তাহলে সেখানে হাইড্রোজেনের ঘনমাত্রা অনেক কম না? খেয়াল করে দেখো তো ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড সেগুলো শক্তিশালী অ্যাসিড, কিন্তু কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। তাহলে কি হবে ভাইয়া? কার্বনিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম হবে, পিএইচটা বেশি হবে। বুঝতে পারছো অপেক্ষাকৃতভাবে? আচ্ছা, তাই আমরা এটা দেখেই বুঝতে পারছি, তাহলে আমাদেরকে আলাদাভাবে মনে রাখা লাগবে না। পরের প্রশ্ন আসে 41, নিচের কোনটি পিএইচ মানের দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হবে? দেখো পিএইচ এর কোন মানের জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি? পিএইচ এর যে মানটা সবচেয়ে কম তার জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি। খেয়াল করো তো, এখানে পিএইচ এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2.3, তার মানে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি হবে। ওকে, পরের প্রশ্ন আসো। দেখো এই যে বলছে 42 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত? বলো তো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত? আচ্ছা, আমরা এটা ডিরেক্ট মনে রাখবো, বিশুদ্ধ পানিকে যদি তুমি ডিসোসিয়েশন করো তাহলে তুমি পাবা হলো হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থাকে এখানে 10⁻⁷, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও থাকে 10⁻⁷। তো এখান থেকে করলে পানির ডিসোসিয়েশন অফ কনস্ট্যান্ট হয় হচ্ছে 10⁻⁴, দুটা গুণ করলে হয় 10⁻⁴। তাহলে কে ওয়াটার হতে 10⁻⁴, বা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল বললে হবে 10⁻⁷। ওকে, এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে হবে। তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে এটা কিন্তু চেঞ্জ হয়, এটা মাথায় রাখবা। ওকে, এখন দেখো এটা কোন তাপমাত্রায়? 25°C তাপমাত্রার জন্য। ওকে, দেখো এই যে কক্ষ তাপমাত্রা দেওয়া আছে, বিশুদ্ধ পানির পিএইচ কত হবে? যদি পিএইচ মানে কি ভাইয়া? লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির হাইড্রোজেনের ডিসোসিয়েশন ভ্যালু কত? 10⁻⁷। এই যে 10⁻⁷। তো জানো এই 7টা সামনে চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +7। এটাই হবে আমাদের বিশুদ্ধ পানির 25°C তাপমাত্রায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোজেনের পিএইচ। ওকে, পরের প্রশ্ন আছে 44 নম্বর কোশ্চেন। কি বলছে? এই যে একটা যৌগ দেওয়া আছে, এটা কি? ইথানোয়িক অ্যাসিড। এর কে এ দেওয়া আছে, মানে অ্যাসোসিয়েট ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা দেওয়া আছে, এবং বলছে যে এর পিএইচ কত। তো এটা কিভাবে বের করতে হয়? তো প্রথমে তুমি জানো যে এটা একটা দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার জন্য আমরা যে সূত্রটাকে অ্যাপ্লাই করি সেই সূত্রটা হচ্ছে কি ভাইয়া? দেখো আমি এখানে লিখলাম। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করি বলো তো ভাইয়া? দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে পিএইচ বের করার জন্য মাইনাস লগ কে এ সি, আমরা এই সূত্রটাকে ইউজ করি, তাই না? তো এখন দেখো পিএইচ বের করার জন্য এখন কে এর ভ্যালু দেওয়া আছে, এই যে কে এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে সি মানে মোলার কনসেন্ট্রেশন সেটাও দেওয়া আছে। তাহলে এখানে বসাও, তাহলে কি হচ্ছে? মাইনাস লগ কে এর ভ্যালু হচ্ছে 1.8 × 10⁻⁵, আর ইন্টু হচ্ছে সি এর ভ্যালু হলো 0.1, আর 0.1কে যদি 1.8 × 10⁻⁵ দিয়ে গুণ করো তাহলে কত হবে? লগ 1.8 × 10⁻⁶, এটা হবে। এখন এই রুটটাকে তোমাকে তুলতে হবে, তাহলে তুমি লগটার ভ্যালু বের করতে পারবা। তো মনে রাখো 1.8কে রুট থেকে রুট করো, তাহলে তুমি 1.8 এর রুট করলে নিয়ার অ্যাবাউট 1 এর রুট করলে তো 1ই থাকে, তাহলে 1.8 এর রুট করলে আর কতই হবে? তো আমি ধরে নিলাম যে 1.8 এর রুট করলে হয় হচ্ছে 1.4, কাছাকাছি এরকম কিছু একটা হবে। আর -6 এটা রুট করলে কি হবে? -8 এর রুট করলে হয়তো -4, -10 এর রুট করলে হয়তো -5 অর্ধেক, তাহলে -6 এর রুট করলে হবে -3। ওকে, তো এইটা হবে। এখন এইটার থেকে আমি পরবর্তীতে কিভাবে ক্যালকুলেশন করব? চলো আমরা
একটু সামারি করে ফেলি, তাহলে এইগুলা এখন তুমি প্রত্যেকটা এমসিকিউ তুমি পারবা। তো আমি একটু তোমাকে কয়েকটা জিনিস একটু বলে দেই, তারপরে আমি আবার ব্যাক করতেছি এখানে। তো একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া, যদি কি বলতেছি, log 1, log 2, log 3, log 4, log 5, এগুলো একটু মনে রাখবা, log 6। ওকে, log 1 এর ভ্যালু 0, log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, log 3 এর ভ্যালু 0.5, 2 করে বাড়বে, কত করে 2 করে, 3 থেকে 2 যোগ করলে হয় 5.5, log 4 এর ভ্যালু 0.6, log 5 এর ভ্যালু 0.7, log 6 এর ভ্যালু 0.8। এতটুকু মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। আর বাকি কি করতে হবে, ক্যালকুলেশনটা। ধরো আমার ওইখানে ভ্যালু আসছে -log 1.4 ইন্টু 10⁻³ ওকে, তুমি 1.4 ইন্টু 10⁻³ তুমি 1 এর ভ্যালুও জানো, 2 এর ভ্যালুও জানো। এখন তুমি এরকম আছে, তো এখন এরকম থাকলে কি করবা, এই যে -3টা না, এটাকে সামনে নিয়ে আসবা। ওকে, তাহলে কি হবে, পরের লাইনে 3 হয়ে যাবে -log 1.4। বুঝতে পারছো, মানে পাওয়ারে যেটাই থাকুক সেটাকে এখানে নিয়ে আসবা, আর এখানে যে সংখ্যা থাকে তাকে এক ঘরের সংখ্যাতে প্রকাশ করার ট্রাই করবা, এরকম কাছাকাছি কিছু একটাতে প্রকাশ করবা। তাহলে আমি এই -3টাকে সামনে নিয়ে আসলাম 3, এরপরে কি করলাম, এই যে বাকিটুকু লিখলাম log 1.4, তাই না। আর log 1.4 এর ভ্যালু কত হতে পারে, 1 এর ভ্যালু যদি 0 হয় আর 2 এর ভ্যালু যদি 0.3 হয়, তাহলে মাঝখানে কিছু একটা হবে। আমাকে এত এক্স্যাক্টলি তো জানা লাগবে না ভাই, তো মাঝখানে কিছু একটা ধরো আমি ধরে নিলাম, এই ধরো 2 হইল, তাহলে কি হবে 2.8 হবে অ্যান্সার। তাহলে পিএস কত হচ্ছে 2.8 হচ্ছে। বুঝতে পারছো, যেটা পাওয়ার থাকবে সেটাকে তুমি সামনে নিয়ে আসবা, এরপরে এক ঘরের সংখ্যাটাকে এই ভ্যালুটা মনে রাখতে পারলে তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, আমরা যদি এখানে চলে আসি, প্রশ্নটা বলছিল কোথায় গেল, আচ্ছা ওকে, আচ্ছা এই যে 44 নম্বর কোয়েশ্চেন আর কি, পিএস কত, এই যে আমাদের এটা ছিল, তো এটার ভ্যালু আমি কত পাইছি ভাইয়া 2.8। দেখো ভাইয়া 2.8 এর কাছাকাছি যেটা, ওটাই আমাদের অ্যান্সার। আই গেস তোমরা বুঝতে পারছো এটা। তো আমরা পরের প্রশ্নে চলে আসি, নিজে 2-1বার প্র্যাকটিস করবে, আরও কয়েকটা প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। দেখো, দুটো অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 এবং 6 হলে দ্বিতীয় দ্রবণটা প্রথম দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় হবে, এমন কোনো কোশ্চেন আসলে 10⁻⁴ বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ করবা। তাহলে কি হবে, বড় পিএইচ 6, ছোট পিএইচ 3, তাহলে 10⁻3, 10⁻3 মানে 1-এর পর 3টা শূন্য, তাহলে 1000 গুণ বেশি হবে। ওকে, পরের প্রশ্ন আসো, 0.1 ml HCl এ পিওইচ কত। দেখো খুব মজার কোশ্চেন, অনেকে কি করবে, ঠাস ঠুস করে বার করবে, কিন্তু ভুলটা কোথায় করবে জানো, এই যে পিএইচ প্লাস পিওইচ ইকুয়াল হলো 14, আগে আমাকে এটা জানতে হবে। আমাকে চাইছে হলো পিওইচ, কিন্তু তুমি যখন HCl বার করবা তার কিন্তু এইচ বের হবে, পিএইচ বের হবে, নট পিওইচ। ওকে, তাহলে এই যে এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে একযোজী মৌল, তাহলে এখান থেকে তুমি এত মোল হাইড্রোক্লোরিক মানে এত মোল হাইড্রোজেন পাবা, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত 0.1, তাহলে পিএইচ কত হবে, পিএইচ মানে হচ্ছে -log অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, তার মানে কত 0.1, দশমিকের পর যদি 1 থাকে তাহলে দশমিকের পর যতগুলা সংখ্যা সেটাই হলো তার পিএইচ, একটা সংখ্যা আছে তাহলে পিএইচ কত 1, কিন্তু চাইছে কি ভাইয়া পিওইচ, 1 হবে না কিন্তু অ্যান্সার, 1 কিন্তু হবে না, কত হবে, এই যে পিওইচ মানে কি ভাইয়া 14 মাইনাস পিএইচ, তার মানে কি 1, তাহলে কি হবে ভাইয়া 13 হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে তো। ওকে, পরের প্রশ্ন আসো 47, কি বলছে 12% বা 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান কত। তো যদি পার্সেন্টেজে কিছু দেওয়া থাকে আমরা কিভাবে বের করব জানো, পার্সেন্টেজে দেওয়া থাকলে আমরা আগে ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা হবে হচ্ছে 10 ইন্টু পার্সেন্ট ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে দেখো তো ভাইয়া, এনে পার্সেন্ট দেওয়া আছে হচ্ছে কত 12.5, আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত ভাইয়া, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হয় 40, 40 দিয়ে ভাগ দাও, এটা যেটা বের হবে সেটা হবে তার ঘনমাত্রা। কি বের হবে, ঘনমাত্রা বের হবে। ঘনমাত্রা বের হওয়ার পরে আমাকে কি করতে হবে, আচ্ছা আমি হচ্ছে ক্যালকুলেশন করে রাখছি আসলে, কারণ ঘনমাত্রা বের করলে হবে ভাই, এটার ভ্যালু হয় হচ্ছে নিয়ার অ্যাবাউট দেখো 125 উপরে নিচে হয় 40, তো জানোই যে 40কে 120 দিয়ে ভাগ করলে হয় 3, তাই আমি নিয়ার অ্যাবাউট ধরে নিলাম 3। পি এটা কি বেরোলো, মোলার ঘনমাত্রা বেরোলো,
এখন দেখো তো ভাইয়া, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা যখন 3 বের করলা, তাহলে আলটিমেটলি কিন্তু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করছো। তার মানে তোমার এখান থেকে বের হবে হলো পিওএইচ। পিওএইচ এর ভ্যালু কি হবে? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত ভাইয়া? 3 দেওয়া আছে, লগ অফ 3। তাহলে 3 এর ভ্যালু কত আমি বলছিলাম? 3 এর ভ্যালু হবে 0.5। তার মানে এটার ভ্যালু কত? 0.5। তো যখন 0.5 বের হয়েছে, এটা কি বের হয়েছে বলো তো? এটা বের হয়েছে পিওএইচ। তাহলে আমাকে পিএইচ বের করতে হবে না? পিএইচ সমান কত ভাইয়া? 14 মাইনাস পিওএইচ এটা। তাহলে কি হবে? 14 মাইনাস 0.5, তার মানে হচ্ছে 13.5 এর কাছাকাছি কিছু একটা হবে। এক্স্যাক্টলি হবে না, কারণ আমি যে এখানে 3 ধরছি, এটা তো 3 ছিল না ভাই, ক্যালকুলেটর দিয়ে করলে এক্সাক্ট হবে। তাহলে দেখো 13.3 এর কাছাকাছি, 5 এর কাছাকাছি এটা আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো এটা। পরের প্রশ্নে আসো। 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? এখানে ছিল 12.5%, এখানে আসছে 1%। এটা তোমাদের হোমওয়ার্ক, সেম কোয়েশ্চেন। ওকে, এই মেথডে করো, খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশনে মাথা ঠান্ডা রাখবা, তাহলেই হবে। পরের প্রশ্ন দেখো 49। সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিওএইচ কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার বের হবে কিন্তু ওএইচি। ওকে, তাহলে সেমিমোলার মানে কত? 0.5, অর্ধেক। যদি বলতো ডেসিমোলার তাহলে হয়তো 1, তার মানে ডেসি মানে কি 10 ভাগের 1 ভাগ, সেমি মানে কি 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক আর কি। ওকে, তাহলে পিওএইচ কত হবে? হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা এখানে কত ভাইয়া? হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা এখানে 0.5। তাহলে পিওএইচ কত হবে? মাইনাস লগ অফ হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা। তাহলে এই দেখো মাইনাস লগ অফ 0.5। দেখো তো 0.5 এর ভ্যালু আমি জানি না, 5 এর ভ্যালু জানি। তাহলে এটাকে 5 এ কনভার্ট করো তো, পারবা না? কি হবে বলো তো? এটাকে 5 এ কনভার্ট করলে মাইনাস লগ রাখো 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -1 না? এইটা আর এটা সেম না? আর -1টাকে সামনে নিয়ে আসো, আমি বলছি উপরে যেটা থাকবে পাওয়ার সেটাকে সামনে নিয়ে আসো। তাহলে সামনে নিয়ে আসো, কি হবে? 1 হয়ে যাবে। এখন 1 মাইনাস লগ 5, লগ 5 এর ভ্যালু কত ভাইয়া? লগ 5 এর ভ্যালু হলো 0.7। তাহলে কি হবে? 0.3 হবে আমাদের অ্যান্সার, 0.3 এর কাছাকাছি। তাহলে কি এখন এই যে 0.3 দেখছো, একদম পারফেক্টলি বের হয়ে গেছে, 0.3 বের হয়েছে। পরের প্রশ্নে আসো। আচ্ছা আমি মুছে দিই, এই দেখো পরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন। কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত? হাইড্রোক্সিল দেওয়া আছে, তাহলে হাইড্রোজেন বের করতে হবে, তাহলে আমাদের পিএইচ হবে। তাহলে আমরা হাইড্রোক্সিল থেকে পিওএইচ বের করি। পিওএইচ কত? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 3.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4। দেখো তো ভাইয়া, -4 এর সামনে নিয়ে আসো, তাহলে 4 হবে। মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের, এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 3.5। এখন 3 লগ করলে কত হয়? 0.5। 4 এর লগ করলে হয় 0.6। তাহলে এটার ভ্যালু কত হবে? ওই 0.45, সরি 0.5 আর 0.6 এর মাঝখানে। তো আমি ধরে নিলাম, ধরে নাও 0.5 আর 0.6 এর মাঝখানে, তো একটা ধরে নিলেই হতো, এটা নিয়ে অত প্যারা নেই। 0.5 ধরে নিলাম, তাহলে ভ্যালু হচ্ছে কত? 3.5 এর কাছাকাছি। এটা তো এক্সাক্টলি না, কাছাকাছি একটা ভ্যালু আসবে। তো 3.5, এটা কি বের হলো? পিওএইচ। তাহলে পিএইচ বের করতে হবে না? পিএইচ সমান কত? 14 মাইনাস 3.5 কত হয়? 10.5। তো এটা আমাদের অ্যান্সার, 10.54। এক্স্যাক্টলি তো আসবে না, কাছাকাছি আসবে, ওইটাই অ্যান্সার। ওকে, তো আমরা এইভাবে বের করতে পারি। আচ্ছা পরের প্রশ্ন আসো। আমাদের অর্ধেক হয়ে গেছে, এখন আমরা 51 নম্বরে আসি। কি বলছে দেখো 51 নম্বর প্রশ্ন। একটা দ্রবণে পিএইচ 6, ওই দ্রবণে আরো HCl যোগ করা হলে পিএইচ হয়ে যায় 3, তাহলে শেষ দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে? কিছুই না ভাইয়া, বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ। বড় পিএইচ 6, ছোট পিএইচ 3, ওই বলছিলাম। তাহলে 10 টু দ্য পাওয়ার 3, তার মানে কি 3 এর পরে 1 পরে 3টা শূন্য, 1000 গুণ বাড়বে। ক্লিয়ার? বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ। পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন। 10 টু দ্য পাওয়ার -9 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান কোনটার নিকটতম হবে? তাহলে দেখো তো ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া 10 টু দ্য পাওয়ার -9, তাহলে পিওএইচ কত হচ্ছে? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ 10 টু দ্য পাওয়ার -9, এটার ভ্যালু কত হয়? 9 হয়। তাহলে পিএইচ কত হবে ভাইয়া? 14 মাইনাস 9 মানে 5। 5 হলো সঠিক অ্যান্সার। কিন্তু জানো ভাইয়া, এই প্রশ্নটা একটু ভুল আছে। এটা যদি ভার্সিটির রিটেনে আসতো, তাহলে তুমি এটা লিখলে তুমি মার্ক পেতে না, কিন্তু এখানে কিছু করার নাই। ভুলটা কি জানো বলো তো? হাইড্রোক্সিল আয়ন একটা ক্ষারীয় দ্রবণ, তাহলে এটার পিওএইচ কখনো 7-এর নিচে হবে, বেশি হবে না, বা পিএইচ ধরলে সেটা 7-এর কম হবে না, কারণ এটা ক্ষারীয়। তাহলে পিএইচ অবশ্যই 7-এর বেশি হইতে হবে। কিন্তু পিএইচ এখানে কত হয়ে গেছে ভাইয়া? 5 হয়ে গেছে। এটা সঠিক? এটা সঠিক না। কিভাবে করতে হয় এটা জানো? সঠিক অ্যান্সারটা হয় এভাবে, 10 টু দ্য পাওয়ার -9 এর সাথে তোমাকে 10 টু দ্য পাওয়ার -7 যোগ করতে হবে, করে তার লগ করতে হবে। এটার ভ্যালু দেখবা
তোমার 6 আসবে, 6.99 আসবে, এটা হবে তার পিওএইচ। তাহলে পিএইচ এর ভ্যালু কত হবে ভাইয়া? পিএইচ এর ভ্যালু হবে 7.00001। দেখো তো পিএইচ এর ভ্যালু 7-এর বেশি না? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, তাহলে তার পিএইচ অবশ্যই 7-এর বেশি হইতে হবে। দেখো 7-এর একটু হলেও বেশি হয়েছে, কিন্তু দ্রবণটা এতই দুর্বল যে 7-এর খুব কাছাকাছি হয়েছে। তো এটা হলো সঠিক অ্যান্সার, কিন্তু এটা তো অপশনেই নাই ভাইয়া, তো তোমাকে এত মাথা ঘামানো লাগতেছে না, তুমি নর্মাল ইকুয়েশন দিয়ে করে দাও। ওকে, পরের প্রশ্নে আসি। 53 নম্বর কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ চাইছে। তো কি করবা, প্রথমে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, সেখান থেকে 0.02 আমি 1, তাহলে দশমিকের পর 2টা 0 ঘর, তাহলে পিওএইচ হচ্ছে হলো গিয়ে ভাইয়া 2, পিএইচ হবে হলো ভাইয়া 12, 14 থেকে বিয়োগ দিলাম। ওকে, পরের প্রশ্ন দেখো 54 নম্বরে কি বলছে, 20 ml 1.5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড মল, আর হচ্ছে মোলারিটি, আর মানে V1S1 দেওয়া আছে, V2S2 দেওয়া আছে। এখন দুইটাকে মিক্সড আপ করলাম, তাহলে মিক্সের পরে ঘনমাত্রা বা এস কত। তো আমরা জানি ভাইয়া এটাকে কিভাবে বের করতে হয়। তো আমরা জানি যে V1S1 প্লাস V2S2 ইকুয়াল হচ্ছে ভাইয়া V1 প্লাস V2 ইন্টু এস। আমার এই এসটা চাইছে, তাহলে এস এর ভ্যালু কত হবে? V1S1 V2S2, এই যে এটা V1 এটা S1, তাহলে কি হবে 20 ইন্টু 1.5 প্লাস V2S2, এই যে এটা V2S2, তাহলে 1.5 ইন্টু 2 ডিভাইডেড বাই V1 V2, এই যে 1.5 আর হচ্ছে 20, তাহলে কত হচ্ছে ভাই বলো? এটার ভ্যালু কত হয়? 20-কে 1.5 দিয়ে গুণ করলে হয় 30, আর 1.5-কে 2 দিয়ে গুণ করলে হয় 3 ডিভাইডেড বাই 21.5, তার মানে 33 ডিভাইডেড বাই 21.5, এটা যে ভ্যালু হবে সেটাই হলো তার ঘনমাত্রা। তো এটা একটু ক্যালকুলেশন করে নিতে পারো, এটার ভ্যালু হবে 1.71। ওকে, এটার ভ্যালু আর কি। তো ভাইয়া পরের প্রশ্নে আসি, কি বলছে 55 নম্বর কোয়েশ্চেন, একটা দ্রবণে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা চাইছে। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? আমরা জানি দুইটার গুণফল হয় -14, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? -9 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হয়? উপরে উঠে গেলে যোগ হবে, তাহলে -14 প্লাস 9 মানে 10⁻⁵ হবে ভাইয়া অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে গ নম্বর অ্যান্সার। পরের প্রশ্নে আসো ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? অলরেডি বলে ফেলছি 10⁻⁻14। ওকে, আচ্ছা 57 নম্বরে আসো, কি বলছে, ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে পিএইচ এর মান কত হবে? খেয়াল করে দেখো তো ভাইয়া, এটাকে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো তাহলে কি পাবা বলো তো? ফেরাস হাইড্রোক্সাইড বা ফেরিক হাইড্রোক্সাইডের সাথে HCl পাবা, মানে ফেরিক হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া করে তো তুমি ফেরিক ক্লোরাইডটা পাচ্ছ, তাই না? এটা একটা লবণ। এখন খেয়াল করো তো, ফেরিক হাইড্রোক্সাইডটা কি? এটা দুর্বল ক্ষার না? দুর্বল ক্ষার, কিন্তু খেয়াল করো তো ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? এটা সবল অ্যাসিড, এটা সবল অ্যাসিড। তাহলে সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার বিক্রিয়া করছো, তাহলে কি সবল অ্যাসিডটা অধিক প্রাধান্য পাবে না? তাহলে পিএইচ এর ভ্যালু কি হবে? অ্যাসিডীয় হবে, তাহলে পিএইচ এর ভ্যালু অবশ্যই 7-এর থেকে কম হতে হবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আসো, কি বলছে দেখো 58 নম্বর কোয়েশ্চেনে, 2% সোডিয়াম কার্বনের দ্রবণের পিএইচ কত? দেখো সেম কোয়েশ্চেন, পিএইচ চাইছে, তাহলে আমাকে ঘনমাত্রাকে বের করতে হবে। তাহলে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে 10 ইন্টু পার্সেন্টেজ কত 2 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেটের কত, আণবিক ভর কত 106, মুখস্থ রাখবে 106, তাহলে 106, তাহলে কি হচ্ছে 20 ডিভাইডেড বাই 106। এখান থেকে তুমি যদি ঘনমাত্রা বের করো তাহলে কত হচ্ছে 10 53, তাহলে 53 ডিভাইডেড বাই 10, দশমিক দিলে 0 হয়, এই কাছাকাছি 2.2 সামথিং কেমন কিছু একটা হবে। তাহলে 0.2 হলো তার ঘনমাত্রা, তাহলে তার পিএইচ কত হবে? আচ্ছা, পিএইচ কত হবে বলো তো? আমি যে ঘনমাত্রাটা বের করলাম 0.2, এটা থেকে আমি কি পিএইচ ডিরেক্ট পাবো না, কারণ এটা সোডিয়াম কার্বনেট, তার মানে এটা ক্ষারীয়, তাই পিওএইচ বের হবে। পিএইচ কত হবে ভাইয়া? -log of 0.2। 0.2 এর ভ্যালু কত আমি জানি না, কিন্তু আমি এটা জানি 2 × 10⁻⁻1, তাহলে 1 ডিভাইডেড বাই 0.2 এর ভ্যালু হলো 0.3, তাহলে হলো 0.7, জানি এটা। তাহলে এটা বার হলো পিওএইচ, তাহলে পিএইচ কত হবে ভাইয়া? 14 দিয়ে বিয়োগ দাও, 14 - 0.7, এটার ভ্যালু কত ভাইয়া? 13.3, তাহলে ওটার কাছাকাছি যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার। এই দেখো 13.3 হয়ে গেছে আমাদের অ্যান্সার। দেখছো কত পারফেক্টলি বের হয়ে যাচ্ছে। তুমি জাস্ট ইকুয়েশনটাকে আমি যা বলছি একটু মাথায় রাখো ভাইয়া, দেখবা সব পারবে ইনশাআল্লাহ। ওকে, পরের প্রশ্নে আসো 59, কি বলছে, মানুষের রক্তের পিএইচ এর রেঞ্জ কত? এটা ভাইয়া তো ডিরেক্ট এমসিকিউ, মনে রাখবা 7.35 থেকে 7.45, কমে গেলে বলা হয় ক্ষারীয় অম্লীয়, বেড়ে গেলে বলে ক্ষারীয়, এটা মাথায় রাখো।
আর এই দুটার এভারেজ কত ভাইয়া 7.4 না, তো এভারেজ ভ্যালু হচ্ছে 7.4, রাক্তের স্বাভাবিক পিএইচ। ওকে, এখন এই যে বললাম 7.45 এর বেশি হয়ে গেলে বলে অ্যালকালোসিস, আর কমে গেলে বলে অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস। ওকে, আর এটাকে বলে অ্যালকালোসিস। তাহলে এই যে বলছে 7.45 এর থেকে বেশি হয়ে গেছে, তখন তাকে কি বলবা? অ্যালকালোসিস বলবা। এখন দেখো জীবতাত্ত্বিক পিএইচ এর রেঞ্জ কত? আচ্ছা, আমি তোমাকে কয়েকটা পিএইচ এর রেঞ্জ একটু বলি, এটা অবশ্যই মাথায় রাখবা। এটা অবশ্যই কি করবা ভাইয়া? মাথায় রাখবা। আগের গুলা মুছে দিই। দেখো, ফার্স্ট অফ অল বলি জীবতাত্ত্বিক পিএইচ এর কথা যদি বলি, জীবতাত্ত্বিক পিএইচ এটা কত হবে ভাইয়া? 6.9 থেকে 7.4। পরে আসো চোখের পানির পিএইচ। কিসের? চোখের পানির পিএইচ, এটার ভ্যালু কত হবে ভাইয়া? 4.8 থেকে 7.5। পরে আসো গোসলের শ্যাম্পু। কি? গোসলের শ্যাম্পু, আমরা শ্যাম্পু ইউজ করি, এর পিএইচ কত হবে বলো তো ভাইয়া? 7 থেকে 8। এরপরে আসো ভাইয়া চুলের শ্যাম্পু, এটার পিএইচ কত হবে? 5 থেকে 7। এরপরে আসো ভাইয়া ফেস ওয়াশ, আমরা ফেস ওয়াশ ইউজ করি অনেকেই, বিশেষ করে মেয়েরা ইউজ করে, এই ফেস ওয়াশের ভ্যালু কত হবে? 6 থেকে 8। তারপরে আসো ভাইয়া টুথপেস্ট, এটার পিএইচ কত হবে ভাইয়া বলো তো? এটার পিএইচ হবে ডিরেক্ট 8। তারপরে আসো ভাইয়া ত্বক আবার দুজনের হয়, শিশুর ত্বক একরকম আর বয়স্কদের ত্বক আরেক রকম। বয়স্ক যদি শিশুর ত্বক হয় ভাইয়া, তাহলে তার পিএইচ হবে হচ্ছে 6.5 থেকে 5.5, আর বয়স্ক হলে তার পিএইচ হবে হচ্ছে 4 থেকে 5.5। একটা মিল খেয়াল করছো ভাইয়া? এখানে 5.5 থেকে শেষ, এখানে 5.5 দিয়ে শুরু, এখানে 8 দিয়ে শেষ, এখানে 8 দিয়ে শুরু, এখানে 7 দিয়ে শেষ, এখানে 7 দিয়ে শুরু। ওকে, একটা মিল আছে। তো এগুলো একটু মাথায় রাখবা। মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাকে এখানে মোটামুটি বলছি। তো আমরা যদি চলে আসি, দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, যে হচ্ছে জীবতাত্ত্বিক পিএইচ এর রেঞ্জ কত? এই যে বললাম 6.9 থেকে 7.4। মানুষের চোখের পিএইচ এর রেঞ্জ কত? 4.8 থেকে 7.5। ওকে, তো আচ্ছা সরি, মুছে দিই। আসো পরের প্রশ্ন, পাকস্থলীর পিএইচ এর ভ্যালু দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা আছে। ভাইয়া এই প্রশ্নটা খুবই ইজিলি বের করা যায়, কেমনে জানো? মেডিকেলের জন্য দেখো তো, পিএইচ এর ভ্যালু 4.74 না, তাহলে হাইড্রোজেন চাইছে, তাহলে কি, যখন আমি কি করলাম দশমিকের পর 4টা 0 দিয়ে 1 লিখলাম, পিএইচ কত হয়েছে? 5 হয়েছে, ছিল না? তাহলে দশমিকের পর কয় ঘর পর্যন্ত আমি নিছি? 5 ঘর পর্যন্ত তো নিছি, তাই না? তাহলে এখানে দেখো পিএইচ দেওয়া আছে 4.74, তার মানে আমি দশমিকের পর যদি 4-5টা ঘর নিই, তাহলে আমি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তারপরেই তো পাবো, তাই না? তাহলে ওরকমই হবে। তাহলে দেখো দশমিকের পর আমি যত বেশি ঘর নিব, আমার সম্ভাবনা তত বাড়বে। 4.45 মানে অ্যাটলিস্ট তোমাকে 4টা 0 দেওয়া লাগবে, 1 2 3 4, তারপরে তুমি একটা ভ্যালু লিখলে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা সঠিক পাবা। প্রত্যেকটাতে দেখো এটার পিএইচ এর ভ্যালু 2 এর কাছাকাছি হবে, এটার পিএইচ ভ্যালু 1 এর কাছাকাছি হবে, এটার পিএইচ এর ভ্যালু অনেক বেশি আরো কম হবে, কিন্তু এটার ভ্যালু দেখো 4 এর কাছাকাছি হবে। এটা দিয়ে তুমি ইজিলি বুঝতে পারবা। ওকে, তো আমি এটাকে করাইলাম না, তোমাকে ফিল করাইলাম যে তুমি এটা দিয়ে বুঝতে পারলা 5 যখন পিএইচ, তখন কিন্তু দশমিকের পর তুমি 5টা ঘর লিখছো, তাহলে পিএইচ যখন 4.74, তাহলে পিএইচ এর ভ্যালু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 4টা 0-র পরে আসবে কিছু একটা। ওকে, ঠিক আছে। এখন দেখো 65 নম্বর প্রশ্ন, অম্লীয় মাটিতে পিএইচ বৃদ্ধির জন্য কি করবা? ক্ষার দিবা। ক্ষার কি? চুন এবং ডোলোমাইট। আবার দেখো পিএইচ কমানোর জন্য কি দিবা? অম্ল দিবা, এই যে অ্যামোনিয়াম ফসফাইড দিবা। ওকে, এটা একটু মনে রাখো ভাইয়া, এগুলা অত ইম্পর্টেন্টও না, জাস্ট বাকিগুলো দেখবা যে ক্ষার দিলে মানে অপশনগুলো ব্যস্ততাবাদী হয়েছে, তো দেখে বুঝেছি, সমস্যা নেই। 67তে আসো, দেখো কি বলছে, নিচের কোন জোড়াতে অম্লীয় বাফার দ্রবণ হিসেবে তৈরি করা হয়? দেখো অম্লীয় বাফার বলছে, তার মানে কি, অম্লীয় বাফার হইতে হলে দুর্বল অম্ল ইউজ করতে হবে, শক্তিশালী ক্ষার ইউজ করতে হবে। তাহলে কি খেয়াল করে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড, তাহলে এটা আগেই বাদ। HCl এখানেও আছে, তাহলে এটাও বাদ। এখন কি করতে হবে? দুর্বল অম্ল হইতে হবে, অম্লীয় বাফার হইতে হলে, যেটা বাফার সেটা দুর্বল হইতে হবে। তার মানে এখানে ইথানোয়িক অ্যাসিড আছে, দুইটাই ইথানোয়িক অ্যাসিড আছে, দুইটাই দুর্বল। এখন কি করতে হবে? আমাকে একটা শক্তিশালী ক্ষার নিতে হবে, দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার, অর্থাৎ দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার মিলে যে লবণটা হবে, তার সাথে দুর্বল অ্যাসিডের যে মিশ্রণ হবে, সেটাই হবে অম্লীয় বাফার। শক্তিশালী, উল্টা বলো, দুর্বল ক্ষারের সাথে দুর্বল শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া করো, যে লবণ হবে, ওই লবণের সাথে দুর্বল ক্ষারের যে বাফারটা হবে, সেটা হবে হচ্ছে ক্ষারীয় বাফার। তাহলে খেয়াল করে দেখো,
এই যে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, এটা তো দুর্বল হয়ে গেছে ভাইয়া, ক্ষার তো শক্তিশালী না, তাহলে আমাদের শর্ত মিললো না, আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে হবে। তার মানে কি, অম্লীয় বাফার বলছে ভাইয়া, অম্লীয় বাফার বলছে, তার মানে কি হইতে হবে ভাইয়া, আমার অম্লতা হইতে হবে দুর্বল, দুর্বল অ্যাসিড হইতে হবে। আর ক্ষার হইতে হবে কি, ক্ষার হইতে হবে হচ্ছে শক্তিশালী ক্ষার, ক্ষার হবে শক্তিশালী, শক্তিশালী। এবং এই দুটার লবণ এবং অম্লীয় দুর্বল অ্যাসিড, এই দুটা মিক্সড আপে হবে আমাদের সে বাফারটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটাই। পরের প্রশ্নে আসো, দেখো ক্ষারীয় বাফার দ্রবণ, তার মানে দুর্বল ক্ষার হইতে হবে। দেখো তো ভাই এখানে দুর্বল ক্ষার কোনটা আছে, আচ্ছা তুমি খেয়াল করো তো, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড এটা দুর্বল ক্ষার না? তাহলে অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের সাথে যদি তার লবণ ইউজ করে, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কিভাবে আসলো, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করো, তাহলে কি হবে, HCl শক্তিশালী অ্যাসিড, বিক্রিয়া করলে লবণ তৈরি হবে, এটার নাম হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং পানি, এই দেখো এটা হলো গিয়ে লবণ, এই যে লবণ, তাহলে আমাদের লবণ হয়ে গেছে, তার সাথে আমি দুর্বল ক্ষার ইউজ করছি। বাকিগুলোতে দেখো ওরম নাই, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সোডিয়াম এগুলাতে তো সোডিয়াম শক্তিশালী, কারণ সোডিয়াম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, তাই তো হইলো না, আমাকে দুর্বল হইতে হবে, তাহলে তো হচ্ছে না, এটা এইভাবে মনে রাখবা। ওকে, এখন আসো, মানব দেহের রক্তে বাফার কোনটা, রক্তের বাফার থাকে তিনটা, সরি, প ফ ব, প ফ ব, পতে প্রোটিন, ফতে ফসফেট, বতে হচ্ছে বাইকার্বনেট। খেয়াল করে দেখো, এই দেখো বাইকার্বনেট আছে, কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট আয়ন, তাহলে কি হচ্ছে, এটা আছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার, বাকিগুলা নাই, এগুলো একদম আমাদের রক্তে নাই, নর্মালি থাকে না। আসো 70-এ আসো, কোন বাফার দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, দেখো কি বলছে, কোনো বাফার দ্রবণে সমঘনমাত্রার একটা অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু সেম। আচ্ছা, এখন কে এ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দিস অ্যাসিড ইজ 10⁻⁸ হলে বাফার দ্রবণের পিএইচ কত? তো যখনই বলছে বাফার দ্রবণ, তাহলে তার পিএইচ বের করার একটা সূত্র আছে, কি বলো তো ভাইয়া, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস, আচ্ছা পিকে প্লাস লগ অফ, যদি পিএইচ বলে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিচে যাবে, অ্যাসিড অম্ল বা অ্যাসিডের ঘনমাত্রা নিচে যাবে, এবং উপরে হবে তার অনুবন্ধী ক্ষার অথবা লবণ। যদি পিএইচ না বলে পিওইচ বলছো, যেটা বলতো তখন ক্ষার বের করতাম, তখন ক্ষারটা নিচে যাইতো এবং তার অনুবন্ধী অ্যাসিড বা লবণটা উপরে উঠতো। তাহলে এখন দেখো, এটা হলো আমাদের সূত্র, এটা হচ্ছে বাফারের সূত্র। ওকে, এখন এই জিনিসটা খেয়াল করো তো ভাইয়া, লবণের ঘনমাত্রার অ্যাসিডের ঘনমাত্রায় কি বলা হয়েছে, সমঘনমাত্রা বলা হচ্ছে না? তাহলে এটার ভ্যালু কাটাকাটি করে 1 হয়ে যাবে না? আর যদি 1 হয়ে যায় তাহলে লগ 1-এর ভ্যালু 0, তার মানে এই টোটাল পোর্শনটা 0 হয়ে গেছে, তাহলে পিএইচ ইকুয়াল এখন পিকে হয়ে গেছে। আর পিকে এর ভ্যালু দাও, পিকে মানে কি, মাইনাস লগ অফ কে এর ঘনমাত্রা, কে এর ঘনমাত্রা জানি কত, 10⁻⁸, আর 10⁻⁸ মানে 8, তাহলে পিএইচ কত হবে ভাইয়া, 8 হবে অ্যান্সার। পরের প্রশ্নে আসো, কি বলছে, 71 নম্বর, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র। দেখো এই যে নিচে অম্ল হইতে হবে, তাহলে এই দুটো আগেই বাদ, অম্ল নিচে এটা সঠিক, লবণ উপরে, এই দুটা সঠিক আছে, কিন্তু খেয়াল করো তো এখানে পজিটিভ সাইন না, এখানে তো নেগেটিভ দিছে, তাহলে এটা হবে না, তাহলে ক হবে আমাদের অ্যান্সার। 72, 1 মোল কি করছে, ইথানলের সাথে পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? এটা শর্টকাট কি জানো, এই যে কার্বন, দেখো কার্বন কয়টা আছে, 2টা, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার। কার্বন যদি 3টা থাকতো 3 হতো অ্যান্সার। অর্থাৎ এখানে আমি একটু ইকুইলিব্রিয়াম করলে বুঝবা, এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যখন অক্সিজেনকে বিক্রিয়া করবা তখন উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এখন তুমি যদি কি করো, এইটার সামনে 2 দাও, তাহলেই তোমার বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, এটার সামনে 2 চলে আসবে, তখন তোমার বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সাম্য অবস্থা চলে আসতেছে। আচ্ছা, তাহলে তোমাদের এটা হয়ে যায়, এটা 2 হবে আর এটার সামনে 3 হবে, তাহলে তোমার ইকুইলিব্রিয়াম হয়ে যায়। তাহলে যেহেতু তোমার 2 মোল অক্সিজেন লাগলো, তাই জন্য 2 মোল হইলো, আর হচ্ছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, এটা আমাদের মানে ইকুইলিব্রিয়াম করবা তাহলেই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে এইখানে যত থাকবে এটাই হবে তোমার অ্যান্সার, এটা দিয়ে শর্টকাট দিয়ে মনে রাখতে পারো, বাকি ইকুইলিব্রিয়াম করে দেখতে পারো আর কি। 73-এ আসো, দেখো বলছে নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক হবে? মনে রাখো ভাইয়া, দহন তাপের মান সর্বদাই ঋণাত্মক হয়, দহন তাপ। আচ্ছা, নিচের কোন পরিবর্তনটি তাপ উৎপাদী?
বা একটা মজার জিনিস তোমাকে লিখে দিই, এটা মাথায় রাখবা। ওকে, এটা কোথায় লিখবো? আচ্ছা আমি হচ্ছে ইয়াতে লিখে দিচ্ছি, জাস্ট একটু মাথায় রাখো। দেখো তুমি, তোমার কাছে পানি আছে, কি আছে ভাইয়া? পানি। কি ফর্মে? গ্যাসীয় ফর্মে। আচ্ছা আমি গ্যাসীয় ফর্মে বলতে পারি। আচ্ছা আমি হলো গ্যাসীয় ফর্মে প্রথমে বলবো না, আমি বলবো হচ্ছে তোমার কাছে পানি আছে সলিড। পানির তিনটা ভৌত অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস। পানি তোমার কাছে সলিড আছে, এখন তুমি পানিকে লিকুইড করতেছো। কি করতেছো? লিকুইড করতেছো। এটাকে আমরা বলবো হচ্ছে পানির গলন। এটাকে কি বলে? গলন। এখন পানি লিকুইড আছে, সেটাকে তুমি গ্যাসীয় করতেছো, তাহলে এটাকে বলবো হলো পানির বাষ্পীকরণ। এটাকে কি বলবো? বাষ্পীকরণ। বাষ্পীকরণ। তাহলে সলিড পানিকে লিকুইড করলা, লিকুইড পানিকে গ্যাস করলা। এই যে সলিড পানিকে লিকুইড করলা, এই লিকুইড করতে তোমার 6 ml তাপ উৎপন্ন, মানে 6 ml মানে পজিটিভ 6 ml 6 তোমার তাপের পরিবর্তন হলো, অর্থাৎ তাপ হারাইলা। কারণ পজিটিভ ডেল এইচ পজিটিভ হলে কি? তাপ হারি বিক্রিয়া। তাহলে যখন সলিড থেকে লিকুইড করলা, তোমার 6 ডেল এইচ এর পরিবর্তন হলো কত? +6। যখন লিকুইড থেকে গ্যাস করলা, তখন তার ডেল এইচ এর পরিবর্তন হলো +44। তার মানে কি? তুমি যখন কঠিন থেকে গ্যাসের দিকে যাচ্ছ, তার মানে কি এটা তাপহারি বিক্রিয়া হচ্ছে না? তাপহারি হচ্ছে না? ওকে, এখন তুমি যদি রিভার্স করে দাও, কি করো? সলিড থেকে, সরি এটা গ্যাস, ভুল লিখছি, গ্যাস। গ্যাস থেকে যদি লিকুইড করো, তাহলে কি হবে? সরি ভাইয়া, তাহলে কি হবে? ডেল এইচ এর ভ্যালু হবে ভাইয়া -44। আর যদি লিকুইড থেকে কঠিন করো, তাহলে ডেল এইচ এর ভ্যালু হবে কত ভাইয়া? -6। তার মানে এটা তাপ উৎপত্তি হয়ে গেল। তাহলে যত কমের দিকে যাবা, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, তাহলে এটা হবে তাপহারি। আর যদি রিভার্স করো, তাহলে হবে তাপ উৎপত্তি। ওকে, তাহলে ভাইয়া এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও তো। কি বলছে দেখো, বলছে হচ্ছে নিচের কোনটির মান, আচ্ছা 74 নম্বর কোন পরিবর্তনটা তাপ উৎপত্তি? তাহলে কি হইতে হবে? গ্যাস থেকে হয় লিকুইড, নাহলে লিকুইড থেকে সলিড হইতে হবে। খেয়াল করো তো, এইটাতে গ্যাস থেকে লিকুইড হয়েছে না, তাহলে এটা আমাদের তাপ উৎপত্তি হবে। আর আমরা অন্য কিছু দেখবো না, এটা সলিড থেকে লিকুইড হয়েছে, তাহলে আমাদের তাপ হারে কত? +6, এটা -44। ওকে, আসো এবার নিচের কোনটি অদাহ্য পদার্থ? দুনিয়ার সবাই দাহ্য এক্সেপ্ট নাইট্রোজেন, মানে সবাই না আর কি। এই নাইট্রোজেন এটা একদমই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। আমি প্রথমেই তোমাদেরকে একটা ছন্দ দিয়েছিলাম, ওই ছন্দে আমি সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করছিল, নাইট্রোজেন অক্সিজেনের সাথে পীড়িত করতে পারে নাই। সে কি করছে? হাইড্রোজেনের সাথে পীড়িত করছে, করে অ্যামোনিয়া তৈরি করছে, বিক্রিয়া করছে আর কি। 76-এ আসো, কি বলছে? ক্লোরাইডের সাথে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে কনভার্ট হইলো। ইলেকট্রন গ্রহণ করলে কাকে কি বলে? ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেল এইচ কে কি বলবা? এই যে ইলেকট্রন গ্রহণ করলো, ডেল এইচ মানেই হলো তার বিক্রিয়াটা, কতটুকু তাপ উৎপন্ন হলো। আমরা এই যে বারবার ডেল এইচ বলতেছি, ডেল এইচ পজিটিভ, ডেল এইচ নেগেটিভ, এটা হলো তার বিক্রিয়াটা। ওকে, আসো পরের কোশ্চেন। কি বলছে? 77 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন দাব কত? বিরাট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাইয়া। এই কোশ্চেনটাকে তোমাকে মাথায় রাখতে হবে। কিভাবে মনে রাখবা? দেখো ভাইয়া, আমি কয়েকটা ভ্যালু তোমাকে বলে দিই, এগুলো পড়বা। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা তীব্র অ্যাসিড, তার সাথে যদি HCl একটা তীব্র ক্ষার বিক্রিয়া করে, তখন তার প্রশমন তাপ, ওকে, নিউট্রালাইজেশন হিটের ভ্যালু হয় -57.34 কিলোজুল পার মোল। কিলোজুল, আচ্ছা এককটা আমাদের লাগবে না, -57.34। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া না করে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখা যায়, আচ্ছা আমরা চার্ট কালারটা একটু চেঞ্জ করি। পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করতো যদি, তাহলে কি হতো? আমি বলতাম হচ্ছে ভ্যালুটা সেমই থাকতো, খালি এইটাকে চেঞ্জ করে দিতাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়ামের জায়গায় পটাশিয়ামের সাথে বিক্রিয়া করছে, তাহলে পোল্টি মারছে, তাহলে কি হতো? 43 হয়ে যেত। উল্টাই দাও। এখন বাকি সব সোডিয়ামের জন্য করো। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া না করে যদি সালফার ডাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতো, সালফিউরিক অ্যাসিডের লাস্ট ভ্যালু কত? 4, তাহলে 57.44 হইতো, লাস্ট ভ্যালু 4। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতো, তাহলে তার ভ্যালু কত হইতো? নাইট্রিক অ্যাসিডের লাস্ট ভ্যালু কত? 3, তাহলে 57.35 হইতো তার অ্যান্সার। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করতো, সাথে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হতো, এবং তার ভ্যালু হইতো কত ভাইয়া জানো? -68। দশমিকের পরে যা আছে মনে রাখার লাগবে না।
আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একটা দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতো, লাইক আমি বলতে পারি হচ্ছে ইথানোইক অ্যাসিড, তাহলে তার ভ্যালু হইতো ভাইয়া -55.14। যদি দুইটাই দুর্বল অ্যাসিড হইতো ভাইয়া, অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি ইথানোইক অ্যাসিডের বিক্রিয়া করতা, তাহলে তার পিএইচ কত হইতো ভাইয়া? তাহলে তার পিএইচ হইতো -50.4। এই যে যতগুলা বললাম পরীক্ষাতে ডিরেক্ট এইভাবে আসতে পারে ভাইয়া, এইভাবে না এসে কিভাবে আসতে পারে জানো? এই যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের বিক্রিয়া, শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়া, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়া, দুইভাবে তোমাকে প্রশ্নটা করতে পারে। তো এই ভ্যালুগুলো একটু মনে রাখো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশমন তাপের ভ্যালুগুলো। তো ভাইয়া দেখো এখন আমরা সবগুলো প্রশ্ন মোটামুটি পারবো। কি বলছে যে এই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? -57.34 কিলো জুল পার মোল। পরের প্রশ্নটা আমার মনে হয় তোমার মেডিকেলের জন্য লাগবে না, লাগলেও তুমি একটু মুখস্থ রাখো। এখানে কি বলছে? মিথেন, এই যে 4টা হাইড্রোজেন আছে, মানে তোমাকে ভাঙতে হবে। ক্লোরিন আছে দুইটা, এখান থেকে তৈরি হলো ভাইয়া কার্বনের সাথে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন এবং তার সাথে হাইড্রোজেন ক্লোরাইড, এটা তৈরি হলো। এখন দেখো আমি হাত ভেঙে দিয়েছি, এখন তুমি পারবা। কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে 413, তাহলে কার্বন হাইড্রোজেন আছে এখানে 4টা, তাহলে 413 × 4। এখানে দেখো ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া 242, তাহলে 242 × 2, এটা যোগ করো, মাইনাস এখানে কার্বন হাইড্রোজেন কয়টা আছে? 2টা, কার্বন হাইড্রোজেনের শক্তি কত হয়? 413 × 2, প্লাস কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি কত? 433, তাহলে 433 × 2, কারণ 2টা বন্ধন তৈরি করছে। হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধন শক্তি কত ভাইয়া? আচ্ছা 433, আচ্ছা 433 × 2, তাহলে কি করবা? ইকুয়েশন জাস্ট এখন ক্যালকুলেটরে মান বসাও, তাহলে 222 আসবে। কিন্তু ভাইয়া এত বড় অঙ্ক মেডিকেলে আসলে তুমি এতগুলা গুণফল করার সময় পাবা না। আসলে তুমি চাইলে এই এমসিকিউটা মনে রাখতে পারো অপশনটা। ওকে, জাস্ট ভাঙবা, ভেঙে দেখবা কয়টা করে আসে, তাহলেই হবে। পরের প্রশ্নে আসে ভাই 79 নাম্বার কোয়েশ্চেন, নিচের কোন জলীয় দ্রবণে পিএইচ এর মান সবচেয়ে বেশি? দেখো তো ভাইয়া, পিএইচ কখন বেশি হবে? যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে কম থাকবে, তখন পিএইচ বেশি হবে। খেয়াল করো তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কম, দুইটা সেম না? তাহলে আমাকে পিএইচ বেশি হইতে হবে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম হইতে হবে। উল্টাভাবে বলো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি হইতে হবে। আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কার বেশি? ক্ষারের বেশি। 2টা ক্ষার আছে, সবল আর দুর্বল, কার বেশি হবে? সবল ক্ষারের বেশি হবে, তাই না ভাইয়া? তাহলে দেখো তো, এই যে এটা তো দুর্বল ক্ষার, এটাও দুর্বল ক্ষার, এটাও দুর্বল, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কি ভাইয়া? সবল না? সবার ঘনমাত্রা সেম, সবলের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি হবে, তার মানে তার পিএইচটাও আলটিমেটলি বেশি হবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এটা হবে আমাদের খ নম্বর অ্যান্সার। পরের প্রশ্নে আসো, কি বলছে দেখো। 80 নম্বর কোয়েশ্চেনে বলছে নিচের কোনটি সঠিক নয়? দেখো তো ভাইয়া, আমি প্রথমেই একটা থিওরি বলছিলাম যে স্যার ভুল, অপশনগুলো ভুল আছে। কি? যে পিএইচ এর ভ্যালু কখনো অ্যাসিডের ক্ষারের ক্ষেত্রে 7-এর নিচে হবে না, 7-এর উপরে হইতে হবে। আবার ক্ষারের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু কখনো 7-এর উপরে যাবে না। এটা তো ধর্ম ভাইয়া, তাই না? এখানে খেয়াল করো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যতই হোক না কেন, সে একটা অ্যাসিড না? তাহলে তার পিএইচ কি কখনো 7-এর উপরে হবে? কখনোই না। তাহলে পিএইচ কি 9 হওয়া পসিবল না? এটাই বলে অ্যান্সার। কত হইতে পারে? 6.9999 হইতে পারে, তাও কিন্তু 7 হবে না। 7-এর উপরে ওঠা তো ভুল, তার মানে এটাই আমাদের সঠিক অ্যান্সার, মানে এটা ভুল আছে আর কি। পরের প্রশ্নে আসো, বেরিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রশমন এনথালপি মাইনাস কত? 57 দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রশমন এনথালপির ভ্যালু দেওয়া আছে। বলছে বিক্রিয়াতে এনথালপির পরিবর্তন কত? প্রশমন এনথালপি মানে হচ্ছে -57, এটা ঠিক আছে ভাই, বুঝলাম। বিক্রিয়া এনথালপি মানে হচ্ছে কত মোল পানি উৎপন্ন হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। বিক্রিয়া এনথালপিতে দেখো তো কত মোল পানি উৎপন্ন হলো, এখানে 2 মোল। 1 মোল প্রশমন বিক্রিয়ার তাপ হলো -57, 2 মোলে কত হবে? 2 × -57 কত হয়? 114। এটা মানে বিক্রিয়া এনথালপি বললে আমাদেরকে পানি কত মোল উৎপন্ন হচ্ছে সেটা দেখা লাগবে। পরের প্রশ্ন 82, নিচের কোন যৌগটিতে কোনো পিএইচ 7.4 যুক্ত দ্রবণে যোগ করলে পিএইচ কমবে? আচ্ছা, একটু ভালো করে পড়ি, সরি। নিচের কোন যৌগে কোনো পিএইচ 7.4 যুক্ত দ্রবণে যোগ করলে এর পিএইচ মান কমবে? দেখো, পিএইচ কমবে বলছে, পিএইচ কমা মানে কি বলতো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়া। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কার বাড়বে? অ্যাসিডের ক্ষেত্রে তো বাড়বে, তাই না?
দেখো তো C6H6 বেনজিন হইতে পারে, তাই না? বেনজিন আর কি। তো এটা তো অ্যাসিড না, জৈব যৌগ। এটাও একটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ, এটা তো হবে না। কি হবে? এটা হবে, কারণ এরা সামান্য হলেও হাইড্রোজেন ডিসোসিয়েট করে, তাই না? তাহলে এটা যদি কোনো একটা দ্রবণে দাও, হাইড্রোজেন বাড়বে, পিএইচ কমে যাবে। ওকে, পরের প্রশ্নে আসো ভাইয়া। কি বলছে যে 83 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি HCl অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে জন্য সঠিক? দেখো তো HCl কি একটা শক্তিশালী অ্যাসিড না? শক্তিশালী অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমি জানি না, কিন্তু কি হবে? অনেক বেশি হবে না ভাইয়া? খেয়াল করো তো, -2 -2 -3, এখানে আছে 7, তাহলে কি এটা অনেক বেশি না? তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা ট্রিক্স মাঝে মাঝে খাটাবা, ওকে? সবকিছু তো মনে রাখা পসিবল না, অপশন দেখে অনেক সময় অ্যান্সার হয়ে যায়। 84-তে আসো, কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও বিক্রিয়ার হার উভয় পরিবর্তিত হয় ভাইয়া? তাপমাত্রা দ্বারা। আরএনএসের সমীকরণ থেকে আসতে। ওকে, পরের প্রশ্ন 85, দুর্বল অ্যাসিড HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় একটা জিনিস তৈরি হয়েছে, এক্ষেত্রে সোডিয়াম এক্স এর সম্ভাব্য দ্রবণের পিএইচ কত হতে পারে? খেয়াল করো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী অ্যাসিড না? তার সাথে তুমি দুর্বল ক্ষারে শক্তিশালী ক্ষার না, শক্তিশালী ক্ষার, কিন্তু তুমি যে অ্যাসিডটা ইউজ করছো সেটা দুর্বল না? তাহলে শক্তিশালী ক্ষার আর দুর্বল অ্যাসিডে প্রাধান্য কি পাবে? শক্তিশালী ক্ষার। আর শক্তিশালী ক্ষারের ভ্যালু অলওয়েজ পিএইচ এর ভ্যালু 7-এর থেকে বেশির জন্য প্রযোজ্য, বা 7-এর থেকে বেশি হবে। 3, 7, 5.5 একটাও 7-এর থেকে বেশি না, কিন্তু 8.5 বেশি। এখান থেকে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, কোন রক্তের বাইকার্বনেট বাফারে পিএইচ এর ভ্যালু 7.4 হলে বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? ভাই একটা ডিরেক্ট কোয়েশ্চেন, তুমি যদি ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাও এটার গুরুত্ব বুঝবা। আপাতত জাস্ট মনে রাখো, বাইকার্বনেট আয়ন আর কার্বনিক অ্যাসিডের অনুপাতটা হয় ভাইয়া 20:1। কত হয়? 20:1 হয়। ওকে, পরের প্রশ্নে আসো ভাইয়া। 87 নাম্বার কোশ্চেনে আসো। 87 আসো। মানবদের রক্তে কোন বাফারটি পিএইচ দ্বারা নিয়ন্ত্রণ করে না? পিএইচ নিয়ন্ত্রণ করে না। আমি বলছিলাম পফব, 3টা বাফার মানুষের দেহে থাকে। পতে প্রোটিন, বতে বাইকার্বনেট, ফতে ফসফেট, থাকে না কোনটা? অ্যাসিডের। ওকে, 88 নাম্বার, এটাই। কোন দ্রবণের পিএইচ দেওয়া আছে হাইড্রোজেনের ঘনমাত্রা আছে? দেখো বাচ্চাকালের কোশ্চেন, আমি বলছিলাম যে পিএইচ দেওয়া আছে 8, তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা 8টা জিরোর পরেই হবে। তার মানে কি দেখো তো, এখানে -4 মানে 4টা জিরো, -3 মানে 3টা জিরো, -1 মানে একটা জিরো, এখানে দেখো -9 আছে, তার মানে 8টা বা 9টা জিরো। তাহলে এটাই আমাদের অ্যান্সার, শেষ। পরের প্রশ্ন 89, কোন জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক? হাইড্রোনিয়াম আয়ন মানে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি মানে পিএইচ এর ভ্যালু কম। পিএইচ এর ভ্যালু কম মানে হচ্ছে, দেখো তো এখানে 1.5, এখানে 4, এখানে 1, এখানে 0.1, তাহলে এখানে 0.1 সবচেয়ে কম না পিএইচ ভাইয়া? এই জন্য এটাই হবে আমাদের অ্যান্সার, কারণ পিএইচ কমে গেলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়া মানেই হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বাড়ে, একই জিনিস। ওকে, দেখো ভাই আবার বাচ্চাকালের কোয়েশ্চেন, 1% HCl এর দ্রবণের পিএইচ কত? পার্সেন্টেজ থাকলে কি হয়? 10 ইন্টু পার্সেন্টেজ, একের কোনো মূল্য নাই, আর HCl এর আণবিক ভর 36.5, আমরা জানি 10% ডিভাইডেড বাই m, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তো এখান থেকে তুমি ঘনমাত্রা বের করবা, ঘনমাত্রা বের করার পর সেটাকে -log অফ বসাই দিবা, এটার ভ্যালু, তাহলে হয়ে যাবে। তো আমি আর এটা করাইলাম না, তোমরা এটা হোমওয়ার্ক এটা নিজে করবা, আসলে আশা করি পারবা। আমরা পরের প্রশ্নে চলে আসি। কি বলছে ভাই দেখো, 91 নম্বর কোয়েশ্চেন, দেখো কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোন অ্যাসিডের প্রশমন তাপ সর্বাধিক হবে? আমি যখন ওই জিনিসটা করাইছিলাম, এই সেফের তাপমাত্রা সবচেয়ে বেশি লিখছিলাম, কত লিখছিলাম বলো তো? 68 পয়েন্ট সামথিং। তাহলে এই সেফ মানে হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, পরের প্রশ্নে আসো, নিচের বিক্রিয়ায় মূল যৌগের অ্যাটম ইকোনমি কত হবে? দেখো ভাইয়া দুইটা জিনিস, একটা হলো অ্যাটম ইকোনমি আর একটা হলো ই ফ্যাক্টর। দুইটাতে কি করতে হয়? উৎপাদের ভর সংখ্যা যোগ করতে হয়। যখন বলে অ্যাটম ইকোনমি, তখন আমি যেই কাঙ্ক্ষিত উৎপাদটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর উপরে লিখতে হয়, কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই টোটাল উৎপাদ, এটা হয় আমাদের তোমার অ্যাটম ইকোনমি। যদি বলতো ই ফ্যাক্টর, কি বলতো ভাইয়া? ই ফ্যাক্টর, তাহলে কি করতাম? বজ্র পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে হলো তোমার কোথায়? উৎপাদে, ডিভাইডেড বাই টোটাল উৎপাদ। তো দুইটাই আসতে পারে। তো এটা আর কিছুই না ভাই, বাচ্চাকালের জিনিস, আণবিক ভর যোগ করবা। আমি বলে দিই, এটার আণবিক ভর হবে 88 আর পানির আণবিক ভর হবে 18। তাহলে এটার অ্যান্সার কিভাবে বের করবা? কাঙ্ক্ষিত উৎপাদ আমাদের এটা, অর্থাৎ 88, আর 88 এর সাথে 18 যোগ করলে কত হয় ভাই বলো? আচ্ছা, 8 8 16, 106। তাহলে 88 কে 106 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের
হবে অ্যাটম ইকোনমি। ইফেক্টর বললে কি করতাম, বজ্র পদার্থ এখানে পানি, পানি হবে উপরে 18 নিচে হবে হলো 108। তাহলে এটা হলো অ্যাটম ইকোনমি, এটা হলো ইফেক্টর। তাহলে 100 থেকে যদি অ্যাটম ইকোনমি বাদ দাও তাহলে ইফেক্টর বের হবে। এখানে অ্যাটম ইকোনমি 83, তাহলে ইফেক্টর কত হবে, ছোটর ভার্সন হবে। এই তো ভাইয়া সব হয়ে গেল আমাদের এই রিলেটেড কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন আসো 93, কি বলছে দেখো, নিচের বিক্রিয়াতে প্রশমন তাপের মান কত। দেখো আমি অলরেডি এটা বলেই ফেলছি, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার মাইনাস হবে 50। ঠিক আছে না, পারবা ইনশাল্লাহ। আচ্ছা পরের প্রশ্নে আসি ভাইয়া। 94-এ কি বলছে দেখো, আচ্ছা মুছে দিই আগেরটা। কোন নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। ভাইয়া এটা তো জানি, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1/2। এটা এই যোগটা একটু খেয়াল করো তো, পটাশিয়ামের জারণ অক্সিজেনের জারণ সংখ্যা আমি জানি না, অক্সিজেন আছে 2টা, পটাশিয়ামের +1, একটা যোগের টোটাল জারণ সংখ্যা হয় 0, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, -2 এক্স ভ্যালু -1, এক্স এর ভ্যালু হবে ভাইয়া -1/2। তার মানে কি হাফ -1/2 হচ্ছে কোথায়, এখানে হচ্ছে। পরেরটাতে আসো ভাইয়া, সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, দেখো তো ভাইয়া সবগুলো অক্সো অ্যাসিড না, অক্সো অ্যাসিড তো, এখানে জারণ সংখ্যা কত, -4 আর +1 +3, এখানে কত 6 মানে +3, এখানে কত 5 +5, এখানে কত +3। ই আল্লাহ, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি পড়লাম, যে জারণ সংখ্যা যার বেশি সে শক্তিশালী, যার কম সে দুর্বল। কিন্তু মজার ব্যাপার হলো দেখো তিনটাই +3 হয়ে গেছে, তাহলে কোনটা বেশি দুর্বল হবে, সবই তো সেম। হাই হাই, তখন কি করবা ভাইয়া বলো তো, খুব ভালো একটা কোয়েশ্চেন। তখন দেখবা হচ্ছে কে লাস্টের দিকে আছে, অর্থাৎ 18টা গ্রুপ পড়ছো না, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে গ্রুপ বাড়তে থাকে, গ্রুপ বাড়ার সাথে সাথে তার অ্যাসিডিক ধর্মটা বাড়ে। ওকে, তাহলে দেখো তো ক্লোরিন হলো 17 নম্বর গ্রুপের মৌল, ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল, বোরন হলো 13 নম্বর গ্রুপের মৌল। তাহলে কি এর থেকে এর অ্যাসিডীয় ধর্ম বেশি, তার থেকে এর অ্যাসিডীয় ধর্ম আরো বেশি, তার মানে সবগুলা 3, কিন্তু এ বেশি শক্তিশালী, তারপরে এ, তারপরে গান্ত এ, আর এ তো 5, তার মানে জারণ সংখ্যা বেশি, এ তো আগেই শক্তিশালী হয়ে গেছে। তাহলে এটা হলো সবচেয়ে বেশি দুর্বল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নে আসো, কি বলছে সালফার ডাইঅক্সাইডের ক্ষারত্ব কত, কয় মোল ক্ষারের সাথে বিক্রিয়া করবে সেটা হলো তার অ্যাসিডের ক্ষারত্ব। সালফার ডাইঅক্সাইডকে যদি তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে চাও, তাহলে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম সালফাইড উৎপন্ন হবে, তার সাথে পানি উৎপন্ন হবে। তুমি জাস্ট এটুকু ইকুইলিব্রিয়াম করো, 2 মোল সোডিয়াম এখানে গুণ দিয়ে দাও, তাহলে তোমার এটার ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। তাহলে কি হয়েছে ভাইয়া, কয় মোল সোডিয়াম, 2 মোল, তার মানে আমাদের ক্ষারত্ব হবে 2। কোনটি বাফার দ্রবণ, ভাইয়া রক্তের বাফারের পিস অনুপাত পড়ছে 20:1, তার মানে রক্তই তো একটা বাফার, তাহলে বাফার হবে আমাদের, রক্ত হবে আমাদের অ্যান্সার। 98-এ আসো ভাইয়া, লাস্ট 3 কোয়েশ্চেনে আসি। 98-এ আসো, 98-এ বলছে আচ্ছা একটু বেশি উপরে উঠে গেছে, কি বলছে, নিচের কোন বিক্রিয়াটিতে তাপ অধিক, এই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন 99, নিচের কোন প্রশমন বিক্রিয়ায় প্রশমন তাপ সবচেয়ে কম, এই যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ সবচেয়ে কম, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। দেখছো আমরা ওই যে করলাম গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এটাতে কি করলাম, ঘন ঘন করলাম না, ঘন ভবন করলাম না, তাহলে তাপ উৎপন্ন হলো না, -44 আর -6, তাহলে এটা হবে ঘনীভবন বিক্রিয়া। বাষ্পীভবনও না, গলনও না, আর বন্ধন বিভাজনও না, বন্ধন ভাঙলে শক্তি হ্রাস পায়। ওকে, তো এটা দিয়ে আমাদের রাসায়নিক পরিবর্তনের 100 MCQ সলভ হয়ে গেছে। ভাইয়া দেখো মেডিকেলে ভালো করার জন্য আসলে তোমাকে লেগে থাকতে হয়, আর একটু স্ট্র্যাটেজি খাটিয়ে পড়া লাগে। তো আমি তোমাদের যে 100টা MCQ সলভ করলাম, তাতে আমি খালি 100টা MCQ সলভ করছি ব্যাপারটা কিন্তু এমন না, আমি ওই রিলেটেড যতগুলো MCQ হতে পারে আমি সবগুলো কিন্তু সলভ করছি। তো তুমি যদি এইটা পড়ো, তোমার কিন্তু একটা ওভারঅল সামারি হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টে কিন্তু ইনশাল্লাহ এগুলো কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। আর অবশ্যই তোমার যদি টার্গেট মেডিকেল হয়, ডিএমসি হয়, তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেলে পড়ার, তাহলে অবশ্যই ভাইয়া তুমি যাই করো পড়াশোনাটাকে কখনোই ছাড়বা না, ডিপ্রেশনে থাকবা না, আর পড়াশোনাকে চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই আশাবাদ ব্যক্ত রাখি যাতে তোমরা ভালো কিছু করো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।